অলরাইট। সো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমরা মূলত প্রথমে 10টা কম্পিটিটরকে টার্গেট করব। এখন কম্পিটিটর 10টা কেন টার্গেট করব? কারণ আমাদের যে মূলত সার্চ পেজ আছে, এই সার্চ পেজে আমাদের সাধারণত 10টা টপ পেজে বা যে কোনো পেজে 10টা আসে, 10টা কম্পিটিটর বা 10টা রেজাল্ট শো করে। সো যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো কি হবে? সার্চ করলে যে প্রথম টপ 10 বা টপ 5 বা যে কয় যারাই আসে টপ লিস্টে, তারাই হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন কথা হচ্ছে, আমাদের কিওয়ার্ড যেটা হবে, বেস করে আমাদের কিওয়ার্ড যেটা হবে, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে অনেক সাইটই আসবে। কারণ আপনি যে নিশে নিয়ে কাজ করতেছেন, সেটা নিয়ে মিলিয়নস অফ ওয়েবসাইট কাজ করতেছে। অনেক থাউজেন্ড থাউজেন্ড পোস্ট করতেছে, থাউজেন্ড 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 ওয়েবসাইট পার ডে লঞ্চ হইতেছে। এখন সবাই তো আপনার কম্পিটিটর না। তাহলে মেইনলি কম্পিটিটর কারা? এখানে আমাদের কিছু বোঝার জিনিস আছে। সো এই জিনিসগুলো আজকে দেখবো। তারপর বেসিক্যালি আমরা মেইন কম্পিটিটর গুলো কখন মানে কখন খুঁজি বা কি উদ্দেশ্যে খুঁজি, সেটাও আমাদের একটা মেইন জানার বিষয়। সো শুরু করি। বেসিক্যালি আমরা যখন একটা ওয়েবসাইটে একটা কম্পিটিটর বের করি, তখন আমাদেরকে তিনটা জিনিসের দিকে খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে আমাদের একটা কম্পিউটারে যে আছে তার এসইও রিলেটেড যে কাজগুলো আছে, সেই কাজগুলো কি আমাদের মতো হয়েছে কিনা, বা আমাদের যে সাইটটা, আমাদের সাইটের যে এসইও কোয়ালিটি, তাদের আমাদের কম্পিটিটরের সাইটের এসইও কোয়ালিটিটার মানে লেভেলটাকে চেক করতে হয়, মানে কম্পেয়ার করতে হয় দুটার মধ্যে। তারপরের মধ্যে একটা ব্যাকলিঙ্ক এবং কিওয়ার্ড ডিফিকাল্টির একটা বিষয় আছে। এখন কথা হচ্ছে, আমরা কি যে কোনো ধরনের কিওয়ার্ড দিয়ে কি সার্চ করতে পারবো? যে কোনো ধরনের কিওয়ার্ড দিয়ে কি আমাদের কম্পিটিটরকে পাবো? না, বিষয়টা তা না। কথা শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই যে আমরা যে সার্চ কোয়েরি যে কাজগুলো করব, সার্চিং এর যে কাজগুলো করব কম্পিউটার অ্যানালাইসিস এর জন্য কম্পিটিটর, তো সেটা আমরা অবশ্যই ভিপিএন চালু করে করব। কারণ আপনি যদি বাইরের কাজ করেন, আপনি আপনার লোকাল সার্চ ইঞ্জিন থেকে সেই মানে পারফেক্ট রেজাল্টটা পাবেন না। আর আরেকটা বিষয়, আমরা যে রেজাল্ট গুলা পাবো কম্পিটিটর হিসেবে, এর মধ্যে যেগুলো ইন্টারন্যাশনালি করা আছে, অর্থাৎ ইন্টারন্যাশনালি যেগুলো মানে র্যাঙ্কে আছে, যেমন লাইক অ্যামাজন ধরতে পারেন, তারপর আলিবাবা ধরতে পারেন, এই ধরনের কম্পিটিটরদেরকে আমরা ধরবো না। কারণ এরা হচ্ছে জায়ান্ট কোম্পানি। এদের সাথে যদি আমরা কম্পিটিশন দিতে চাই, আপনি চিন্তা করবেন যে আপনি নিজে কি জায়ান্ট লেভেলের কিনা, অথবা আপনার যখন থাকবে, সরি, আপনার যে বায়ার থাকবে বা যার কাজ আপনি করে দিবেন, তার ক্যাপাসিটিটা কত দূর, মানে ওই পর্যন্ত রিচ করতে পারবে কিনা, সেটা আপনার ক্যালকুলেশন করতে হবে। যদি সে মনে করে না আমার আনলিমিটেড, আমি ওদের মতো ইনভেস্টমেন্ট করতে পারবো সাইটের পিছনে, তাহলে ওয়েলকাম করবে, তাহলে আপনি ওভাবে ওদেরকেও ধরতে পারেন। আশা করি মেসেজটা ক্লিয়ার আপনাদের কাছে। অলরাইট, সো আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ আমাদের যদি আমরা ধরি যে বেস্ট ল্যাপটপ, যদি আমরা একটা কিওয়ার্ড ধরি, এখন বেস্ট ল্যাপটপ দিয়ে এটা অনেক ধরনের অনেক কিছুই বোঝাতে পারে। বেস্ট ল্যাপটপ দিয়ে আপনার ব্লগ সাইট থাকতে পারে। বেস্ট, যেমন এটা দিয়ে যদি আমি সার্চ করি, আমার ফার্স্টে এখান থেকে কি করতে হবে, আমার কম্পিটিটর কোন সাইটগুলো র্যাঙ্কে মানে টপ লিস্ট আসতেছে সেটা বের করতে হবে। এখন দেখেন, এখানে অনেক ধরনের সাইটই থাকবে। যেহেতু আমার কিওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড, কমন কিওয়ার্ড, অথবা এটা হলো কি বলে, মেইন কিওয়ার্ড। সো এটাকে কিন্তু আপনার এই কিওয়ার্ডের এগেইনস্টে ব্লক থাকতে পারে, কোন ধরনের লাইভ থাকতে পারে, মানে যে আপনার কি বলে র্যাকেট টাইপের, প্রোডাক্ট র্যাকেট টাইপের কিছু মানে ডিসপ্লে থাকতে পারে, যেটার মধ্যে আপনার কোনো আপনার নিজস্ব যেই অ্যাক্টিভিটিস আছে সেটার সাথে আপনার তুলনা মানে কম হবে না, ওদের কাজের অ্যাক্টিভিটির সাথে মিল খাবে না। কেউ কিছু বলছিলেন? আচ্ছা,
সো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, আমাদের যে কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা দেখতে হবে এটা মডিফাই কিওয়ার্ড কিনা, মডিফায়ার কিওয়ার্ড কিনা। মডিফায়ার কিওয়ার্ড কোনটা আমরা তো আগে জানছি, যেটা হচ্ছে যেটাতে আমাদের মেইন কনসেপ্টটাকে মানে গুগলের কাছে ক্লিয়ার করবে। লাইক আপনি যদি আপনার টার্গেট যদি হয় আপনি এফিলিয়েট মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনার একটা কিওয়ার্ড হতে হবে কি, বাইং কিওয়ার্ড হতে হবে। এখন বেস্ট ল্যাপটপ বলতে কিন্তু আপনার ল্যাপটপের যে কোয়ালিটি গুলা বা কোয়ালিটি বেস যে ল্যাপটপ কি ধরনের হয় বা ওই ধরনের মেসেজ আসবে, বাট এখানে কিন্তু আপনার বাইং কিওয়ার্ড হিসেবে এটা কাজ করতেছে না। বাট এটাকে যদি একটু লং এক্সটেন্ড করে লং টেল বানায় দেন, লাইক বেস্ট ল্যাপটপ উইথ বেস্ট বাজেট, অথবা বাজেট অ্যামাউন্ট বা বাজেট, বেস্ট বাজেট ল্যাপটপ, ল্যাপটপ উইথ বাজেট প্রাইস দিয়ে দেন। এখন যদি এটা দেন, অর্থাৎ এটা কিন্তু এক স্পেসিফিক দিয়ে দিল, আপনি যখন একটা বাজেট প্রাইসে একটা ল্যাপটপ খুঁজতেছেন, ভালো মানের ল্যাপটপ খুঁজতেছেন, দ্যাট মিনস আপনি ইউ আর ইন্টারেস্টেড টু বাই এ ল্যাপটপ। এই জন্যই আপনি এটাকে করতেছেন, আপনি এই ধরনের কিওয়ার্ড ইউজ করে আপনার মানে সার্চ করতেছেন। তো দেখা যাবে যে এই ধরনের কিওয়ার্ডটা যখন আমরা ইউজ করতেছি, তখন আমাদের কাদের কাদের সাইটটা উপরে আসতেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদের দেখেন প্রথমেই আসতেছে কে, প্রথমে যে এই জিনিসটা আসতেছে হচ্ছে দ্য ভার্জের। দ্য ভার্জে যদি যাই, দ্য ভার্জের বেস্ট চিপ ল্যাপটপ, দ্য ভার্জে যদি যাই আমাদের ভার্জকে করতে হবে। একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি ইন্টারন্যাশনালি কাজ করতেছি, যদিও আমি আমার লোকাল সার্চ ইঞ্জিনে সার্চ করতেছি কোনো ভিপিএন ইউজ না করে। বাট আপনি যদি লোকালি করেন তাহলে লোকালি কি কি হলে জিও টার্গেটেড কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারবেন। তো ভার্সে যদি যাই, এখানে কিছু দিছে, যেমন এটা একটা ব্লগ দিছে। এখানে ব্লগের মধ্যে আপনার কিছু লিস্ট দিছে যে এরা করতে। এখন দেখেন এটার কি ওরা কি অ্যাফিলিয়েশন করতেছে কিনা। আমি যদি এটাতে ঢুকি, লেনোভোতে ঢোকার পর আমাকে আরেকটা পেজে রেফার করতেছে, এবং দেখি পারচেজের কোনো অপশন আছে কিনা। বাইরে যদি যাই তাহলে তাহলে আমাকে আরেকটা সেলস সাইটে ধরে নিয়ে যাচ্ছে, যে আমি এখানে ঢুকে হয়তো পারচেস করতে পারবো। দ্যাট মিনস এটাও একটা অ্যাফিলিয়েট সাইট অথবা নিজস্ব সেলিং সাইট, ই কমার্স বা যে কোনো একটা কিছু হবে। তাহলে এটা আপনার একটা কম্পিটিটর হইতে পারে, অথবা কম্পিটিটর হইতে পারে। তাহলে আমরা আরেকটা এসে যাই, ভিউ ডিলে যদি যাই, এই যে দেখেন এখানে আপনাকে সরাসরি ওয়ালমার্টে ঢুকাই দিচ্ছে। তার মানে এটা একটা অ্যাফিলিয়েট সাইট, এটাও একটা অ্যাফিলিয়েট সাইট। তাহলে আপনাকে যদি আপনার সাইটটাকে আপনাকে যদি আপনার সাইটটাকে র‍্যাঙ্কে উঠাইতে হয়, আপনার প্রোডাক্টের সাইটটাকে যে আপনি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, আপনাকে স্পেসিফিক এই যে পেজটা আছে সাইটের, এই যে পেজটা আছে, এই যে পেজটা আছে, এই পেজের সাথে কি করতে হবে, আপনাকে কম্পিটিশনে নামতে হবে। তাহলে আমাদেরকে জাজ করতে হবে কাকে, এই পেজটাকে। আমরা যদি টপ লিস্টের এইটাকে ধরি, তাহলে আমাদের এই পেজটা কি আসছে, দ্য ভার্জের এটার এই পেজটা আছে। এখন এই পেজটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে যে এই পেজের কি অবস্থা। এই পেজ দিয়ে আমাদের মানে আমাদের যেই নেক্সট আর্টিকেল বা নেক্সট পেজ আছে, আমাদের যেই মানে কম্পিটিটরের মানে কম্পিটিশন দেওয়ার জন্য যে ওয়েবসাইটটা আছে, সেই সাইটটাকে এই পেজ স্পেসিফিক পেজকে ডাউন দিয়ে উঠতে হবে, তাই না? এখন এইটা করার জন্য আমাদের কি কি পার্ট ফলো করতে হবে? আচ্ছা, সো এখানে যখন আমরা যাব, আমাদের যখন একটা বায়ারকে বা কোথাও নিজেরই কাজের জন্য যখন আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, অডিট ফাইল, এটা তো অন কাইন্ডস অফ অডিট, তাই না? তো আমরা যে যে অডিটের যে কাজগুলো করি সেটাই আমাদের করতে হয়। তো আমরা এই জিনিসটাকে রেজাল্ট গুলাকে একটা এক্সেল শিটে আমরা সাজায় নিতে পারি। তো এক্সেল শিটে যদি আমরা সাজাতে যাই, আচ্ছা আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের, আপনারা কি বুঝতেছেন? মানে কোনো আমি কিন্তু একটু মানে চেষ্টা করতেছি ফাস্ট কথা বলার, এই জন্য কি কারো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাই। ভাইয়া কম্পিটিটিভ অ্যানালাইসিস পুরো আলাদা একটা সেগমেন্টে, নাকি আমরা যেসব করেছি মানে অন পেজ অফ পেজ ওর ভেতরে পড়ে? অ্যাকচুয়ালি আমরা তো অডিট করছি না আমাদের সাইটে,
এগুলো তো সবই টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। সো আমরা যখন এটা হচ্ছে অন কাইন্ডস অফ অডিট, যে আপনি আপনার সাইটের জন্য, এটা গতকালকে বলছিলাম, আপনি আপনার জন্য যে সাইট অডিটটা করছেন, সিম্পলি আপনার কম্পিটিটরের সাইটটাকে বের করে তার জন্য এই সেম অডিটটাই করতে হবে। কিন্তু আমরা কিছু কিছু কাজ, যেমন আমরা আমাদের নিজস্ব সাইটে আমরা যে কাজগুলো পাইছি, যেমন কনসোলের অ্যাক্সেস পাইছি, অ্যানালিটিক্স এর অ্যাক্সেস পাইছি, এগুলো তো আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব কিছু কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে আমাদের অ্যানালাইজ করে কম্পেয়ার করতে হবে আমাদের সাইট এবং কম্পিটিটর সাইটের মধ্যে, কি মানে কোথায় আমরা আপে আছি, কোথায় ডাউনে আছি, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, সেটা আমরা রেজাল্টটা বের করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? সো আমি এখানে পয়েন্টগুলো আমি আগে লিখে দিই, পয়েন্টগুলো যদি আমাদের ফার্স্টেই দেখি, তারপর আমরা এক্সেলে সাজাবো। তো সবার প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে, আমাদের যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড জিনিসটাকে আমাদের বের করতে হবে। আমরা এখানে কিওয়ার্ড দিই, কিওয়ার্ডস দেখতে হবে যে কিওয়ার্ডস ফার্স্টে আমাদের যে কিওয়ার্ড, আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড, ধরেন এই কিওয়ার্ডটা যেটা দেখাইছিলাম আপনাদেরকে, যেমন আমাদের যদি মেইন কিওয়ার্ড হয় এইটা, ফোকাস কিওয়ার্ড হয় এটা, হ্যাঁ, তাহলে কি করতে হবে, এই কিওয়ার্ডকে টার্গেট করে আমাদের রেখে দিতে হবে। মানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর কিওয়ার্ডের এখানে দিতে হবে। এবং এটাকে যদি দেই, দেওয়ার পর আমাদের দেখতে হবে যে কম্পিটিটর যারা বেরোইছে, এই কম্পিটিটররা ওরা কতগুলা কিওয়ার্ড ইউজ করতেছে। ওদের তো একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড রিসার্চটা আমাদেরকে করতে হবে। কিওয়ার্ড রিসার্চের অপশনটা আমি দেখাইছি আগে। সো আপনি টিউটোরিয়াল গুলো আরেকবার করবেন। এছাড়াও আপনাদের অনেক টুলস আছে যে এই কিওয়ার্ড গুলো কিভাবে বের করবে, যেমন এই পেজ যদি আমরা যাই, তাহলে কিওয়ার্ড অ্যানালাইসিস এর এগুলো বের হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটু লং টার্ম কাজ হবে, আপনি যদি এটার মানে ওদের যতগুলা কিওয়ার্ড আছে, হ্যাঁ, আপনি যদি রুট ডোমেনকে মানে মেইন ডোমেনকে টার্গেট করেন, সেক্ষেত্রে আপনার অত ওই এই কাজগুলো আর কি তখন লাগে, যে আপনি টোটাল ডোমেইনটা পারতেছেন কই গেল, টোটাল কিওয়ার্ড কি কি বের করতেছে সেটার উপরই করতেছেন। আপনি যদি এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে যান, সরি কিওয়ার্ড এক্সপ্লোরার না, সাইট এক্সপ্লোরারে যান। এখানে আমাদের একটা সাইট পাইছি হচ্ছে এটা। আচ্ছা, আপনাদের মনে হয় পেইড টুলস দিয়ে না দেখানোটাই ভালো, তাই না? আপনাদের অনেকে তো পেইড টুলস নাই, নর্মালি দেখাই তাহলে। দুই ভাবে দেখান ভাইয়া। আর এই পেজের কিওয়ার্ড গুলো গেল কই? অর্গানিক কিওয়ার্ডস দেখাচ্ছে। হুম, আচ্ছা,
ওইটা আসতে থাকুক, এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ডের একটা লিস্ট বের হয়ে যাবে, বের করে দিবে। সো আমাদের মেইন কিওয়ার্ড যেহেতু এটা, সো আমাদেরকে এই কিওয়ার্ডের এটা আমাদের ফার্স্টে দেখতে হবে। এই কিওয়ার্ডটা আমরা লিখবো আমাদের এখানে, এখানে আমরা এখানে সাজাই কিওয়ার্ডটা, যেহেতু এখানে ফার্স্টে আমি এখানে কিওয়ার্ড দিই। তারপর যদি এখানে দিতে হবে হচ্ছে আপনার ধরেন পজিশনটা। আচ্ছা, এই একটা চার্ট করি নাকি, একটা চার্টই বানাই। পজিশনটা মানে কি? পজিশনটা হচ্ছে এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার সাইটটা বা ওই সাইটটা কি পজিশনে আছে। তারপর ধরেন আপনার এখানে একটা দিবেন হচ্ছে আপনার ওয়েবসাইট এবং কম্পিটিটরের যে ওয়েবসাইট সেটাই করবেন। তারপর এখানে দিতে পারেন হচ্ছে ডোমেইন, এইচটা একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে যত পুরাতন হবে ডোমেইনটা তত কিন্তু ট্রাস্ট ফ্লোটা বাড়বে। আপনাদেরকে দেখাইছিলাম না স্ক্যাম অ্যাডভাইজারেও আপনার ট্রাস্টিং একটা আছে, যে ট্রাস্টিং এর উপরে প্যারামিটার দেখায় যে এটা কতখানি ট্রাস্টেড। এছাড়াও এটাও তো আপনি টিএফসিএফ চেকিং ও আপনাদেরকে দেখাইছি। সো ডোমেইন এজের সাথে সাথে টিএফটাও বাড়ে, সেটা দেখতে হবে। তারপর আমরা যে পেজটাকে দিচ্ছি, পেজ যেটাকে আমরা যেমন যেমন এই যে পেজটাকে আমরা যখন করতেছি, আমাদের মেইন টপ র্যাঙ্কে আসছে কোন পেজটা, এই পেজটা আসছে তাই না? এই পেজটাকে যদি আমরা করি, এই যে এখানে লিস্ট চলে আসছে, আমরা এটা পরে দেখতেছি। এখানে যেটা দেখেন, এই পেজটা আমাদের আসছে ইসে, সাপোজ টপ পেজটা আছে, তাহলে এই পেজে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টে টোটাল ওয়ার্ডস আছে কত, এটা কাউন্ট করতে হবে। কারণ আপনার কন্টেন্টটা আমাদের দেখতে হবে যে কোন কারণে গুগল এই কন্টেন্টটাকে চুজ করছে এই কিওয়ার্ডের এগেইনস্টে টপ পেজে, সেই জিনিসগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো এখানে যে কতগুলা কিওয়ার্ড, এখানে কতগুলা ওয়ার্ডস আছে সেটা ওয়ার্ডস কাউন্ট করতে হবে। এটাকে ডিলিট করে দিই, এটা প্যারা দিতেছে। কি কি হবে, কন্টেন্ট ওয়ার্ডস কাউন্ট। হ্যাঁ, ডোমেন স্টার একবার বুঝাবেন? ডোমেইনসটা হচ্ছে ডোমেইনটা কবে কেনা, ঠিক আছে? ডোমেইনসটা ডোমেইনসটা আপনি বের করতে পারবেন হচ্ছে এখান থেকে, অ্যাডভাইজারও যেতে পারেন, তারপর ইসেও যেতে পারেন, টুলসেও যেতে পারেন, স্কিম অ্যাডভাইজারই দেওয়া যায়। যেমন আমার একটা সাইট হচ্ছে আহ, আরে স্কিম গেল কই, এটা আমার একটা সাইট। তো এটা দেখেন, এটা যদি আমি সার্চ করি, একটা জিনিস দেখেন এখানে আপনার ট্রাস্টিং স্কোর দেখাচ্ছে। আচ্ছা, এটা কি আমার সাইট? অ্যাফিলিয়েট মার্কেটিং ইনক, হ্যাঁ ঠিক আছে। তো এটা তো 98 ছিল, এই যে ট্রাস্ট ফ্লো বাড়ছে। এই দেখেন 100/100 দেখাচ্ছে আমার সাইটের ট্রাস্ট ফ্লো। এটার কারণটা কি, এটা দেখেন নিচের দিকে যান, এই দেখেন ডোমিনেজ কত আছে, 14 ইয়ার্স। তো আমার এটা যেহেতু পুরাতন, এটা কিন্তু আপাতত কোনো ডেটা দেওয়া নাই, সেহেতু এটা কি করতেছে, ট্রাস্টিং লেভেল কিন্তু বাড়ছে। তো আপনি এই জিনিসটা দেখতে হবে, ডোমিনেজটা দেখতে হবে। ডোমিনেজটা আমরা এখানে কাউন্ট করে দিব। আপনাকে এখানে কি কি লাগবে সেই লিস্টটা আমি দেই, তারপর আপনাদেরকে একটা একটা করে বুঝে দিব কিভাবে বের করতে হবে। তারপর ডোমিনেজ দিলাম, কন্টেন্ট ওয়ার্ডস কাউন্ট দিলাম, তারপর হচ্ছে এলএসআই বা যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে কন্টেন্টের মধ্যে, ইন কন্টেন্ট যে কিওয়ার্ড গুলা, হুম, কিওয়ার্ডস বা এলএসআই কিওয়ার্ড গুলা। এলএসআই কিওয়ার্ড এটা আমরা শিখছি, কিন্তু এটা আপনারা বললেন না যে ভাই এলএসআই কিওয়ার্ডটা কি, কারণ এখন সবগুলো আবার ডিসক্রাইব করা পসিবল না। ইন কন্টেন্ট কিওয়ার্ড সেটাও মনে হয় শিখছি। ইন কন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে আমার যেটা আপনার ইন কন্টেন্ট মানে কন্টেন্টের ভিতর যে কিওয়ার্ড গুলো থাকে, এই কিওয়ার্ড গুলো দেখতে হবে। তারপর আপনার ধরেন দেখতে পারেন হচ্ছে তারপর এই দেখতে পারেন ডোমেইন অথরিটি, ডিএপি, এটা দেখবেন, ডিএপি অবশ্যই দেখবেন। তারপর সাধারণত এটা করে না, এটাও দেখবেন।
TFCF স্কোরটাও দেখবেন, তারপর আপনার অ্যালেক্সা র্যাঙ্কটা দেখবেন, তারপর ধরেন আপনার আরো কি আছে, কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা, কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা এটা জানি। কি লিখতাম, কিওয়ার্ড ইন টাইটেল বলতো না, কিওয়ার্ড ইন টাইটেল, সেটা দেখবেন যে কিওয়ার্ডটা টাইটেলে আছে কিনা। অ্যালেক্সা র্যাঙ্কটা কি? আমি বলতেছি, কিওয়ার্ড ইন টাইটেলটা দেখবেন, অর্থাৎ টাইটেলের মধ্যে আছে কিনা। তারপর কিওয়ার্ড ইন ইউআরএলটা দেখবেন, মানে ইউআরএল এর মধ্যে আপনার কিওয়ার্ড আছে কিনা সেটা দেখবেন, আপনারটা এবং ইয়েরটা এটা কম্পেয়ার করবেন। তারপর হচ্ছে আপনি যে ইটা পড়তেছেন, মানে আপনার পেজের যে মেটা ডিসক্রিপশনটা আছে সেটার মধ্যে আপনার কিওয়ার্ডটা আছে কিনা, সেটাই করবেন, কিওয়ার্ড ইন মেটা ডিসক্রিপশন। তারপর ধরেন অনেক সময় দেখেন, এখানে একটা ফ্যাক্ট দেখেন বলে রাখি, কিওয়ার্ড ইন মেটা ডিসক্রিপশন যখন আপনি চেক করবেন তখন কিন্তু আপনার যে পেজের আলটিমেটলি যে পেজটা করি, এটার মধ্যে যদি আপনি যান, মেটা ডিসক্রিপশনের মধ্যে আমরা কি দিছিলাম, বাজেট ল্যাপটপ প্রাইস, তাই না? বাজেট ল্যাপটপ প্রাইস দেখেন, বেস্ট বাজেট ল্যাপটপ, এতটুকু আছে, মানে এটা এলএসআই কিওয়ার্ড আছে কিন্তু, অর্থাৎ রিফ্রেশ করা এবং করা আছে, রিফ্রেশ কিওয়ার্ড আছে, মানে এবং কি বলে এটাকে, মেইন কিওয়ার্ড টাইপ, ফোকাস কিওয়ার্ড টাইপের। তার মানে এটা আমাদেরকে ধরে কিন্তু পেজের মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? তো আমরা কিওয়ার্ড ইন মেটা ডিসক্রিপশন দেখলাম। তারপর আমাদের যেটা দেখতে পারি হচ্ছে ব্যাকলিং, হ্যাঁ ব্যাকলিংক এর টোটাল এটা দেখবেন যে ব্যাকলিং কয়টা থেকে ব্যাকলিং করছে, ব্যাকলিংস কাউন্ট করবেন যে মোট কয়টা ব্যাকলিংক আছে। তারপর হচ্ছে এগুলা দেখেন, এগুলা কিন্তু আপনারা একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন, কারণ যেমন এই ব্যাকলিংকের সাথে আপনার কম্পেয়ার করতে হবে যে ডোমেইন এজের, কারণ কি ডোমেইনের এজের 14 বছর আমাদের এটা, তাহলে ব্যাকলিংক বেশি হইলে এটা অস্বাভাবিক কিছু না। তাহলে আপনাকে আপনার সাইটটাকে কম্পেয়ার করতে হলে কি করতে হবে, কম্পিট করতে হলে এটার সাথে আপনি এজ তো ধরেন ডোমেইন কিনছেন কালকে, এখন চাইলে তো এজ বাড়াইতে পারবেন না। যদি ইনস্ট্যান্ট আপনার এটাকে করতে হয় তাহলে গ্রাজুয়ালি একটু ফাস্ট আপনাকে কি করতে হবে, ব্যাকলিংকের অ্যামাউন্টটাও বাড়াই দিতে হবে। মানে এই দুইটা একটু মানে পাশাপাশি রাখা ভালো, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা রিঅ্যারেঞ্জ করে নেন, সমস্যা নেই। তারপর যেমন ধরেন কি দিতে পারেন আর, ও আরেকটা বিষয় হচ্ছে কিওয়ার্ড ডেনসিটিটা দেখবেন কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি যেটা, কারণ ডেনসিটির একটা ব্যাপার আছে, ডেনসিটিটা বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, এটার একটা অ্যাকুরেট মাপ আছে, এটা আমরা শিখছিলাম। গেল 2% হচ্ছে ম্যাক্সিমাম, 2%, 1 থেকে 2% করাটা ভালো, বাট 2% আইডিয়াল, এটাতে করা যায়। তারপর যেটা আছে ইনকন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি দেখলাম, তারপর আপনার ডিএপি দেখছি, সিএফটিএফ দেখছি, আরো আসতে পারে হচ্ছে কিওয়ার্ড, ওটা কি বলে যে আপনার সঠিক জায়গায় প্লেস করা, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রমিনেন্সটাই করতে পারেন। কিওয়ার্ড প্রমিনেন্সটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি সঠিক জায়গায় আছে কিনা। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, সেটা কি হবে, ধরেন আপনি আপনার দোকানের নামের একটা সাইনবোর্ড লাগাবেন, এখন সাইনবোর্ডটা লাগাইছেন হচ্ছে আপনার দোকানের ধরেন আইআর ডিস্টেন্স, বুঝেন আইআর ডিস্টেন্স, আইআর, এই আইআর ডিস্টেন্স হচ্ছে আপনার চোখের সীমানা যতটুকু আর কি, যতটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার দেখতে পারেন। ধরেন আমরা যখন একটা সোজা তাকাই তখন আমাদের কিন্তু একটা 360 ভিউ আসে, তাই না? যে একটা উপরের একটা লেভেল, মানে একটা এরিয়া থাকে যে এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাই, সাইডে একটা এরিয়া থাকে ওই পর্যন্ত আমরা দেখতে পাই। এখন এটা কিন্তু মার্কেটিং এও কিন্তু এই জিনিসটা অনেক কাজে লাগে, ব্র্যান্ডিং এর জন্য। এখন দেখেন, আপনি ধরেন আপনার তিনতলা একটা বাড়ি, তিনতলা বাড়ির নিচতলা হচ্ছে আপনার দোকান। এখন আপনার দোকানের আপনি সাইনবোর্ড দিচ্ছেন হচ্ছে তিনতলার টপে। হুম, এখন আপনার দোকানে কাস্টমার কি আসবে? আসলেও বা সে কি জেনে শুনে আসবে? যদি কোনো অ্যাড্রেস নিয়ে আসে তাহলে ঠিক আছে, কিন্তু সে যদি মানে চলমান রানিং কাস্টমার যারা আছে তারা তো ডেফিনেটলি আসবে না, কারণ সে আপনার সাইনবোর্ডটাই দেখতেছে না। তার সাইনবোর্ডটা কোথায়? উপরে, মানে একটা ইলেভেন্ট জায়গায় যেটার প্রয়োজন নেই, ইম্পর্টেন্ট মানে লেস ইম্পর্টেন্ট জায়গাতে আপনার সাইনবোর্ডটা দেওয়া। সো কিওয়ার্ড যখন আমরা ইউজ করব, কিওয়ার্ড কিছু ইউজ করার কিছু জায়গা আছে, এই জায়গাগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন একটা
টাইটেল দিবেন, টাইটেলের শুরুর দিকে কিওয়ার্ডটা থাকা ভালো, এটা অপটিমাইজ হতে সুবিধা হয়। তারপর আপনার যখন একটা কন্টেন্টের ওপেনিং যে প্যারাগ্রাফটা আছে, ওপেনিং প্যারাগ্রাফে কিওয়ার্ডটা থাকা ভালো, থাকা ভালো না, থাকতে হবে, না হলে আপনার ওটা সার্চ অপটিমাইজেশনে ইরর হবে, ইরর অপটিমাইজড হবে, তাই না? তো সেক্ষেত্রে করতে হবে না, ফার্স্ট শুধু প্যারাতে দিতে হবে না, বেটার একটা সেন্টেন্সের শুরুর দিকে যে কোনো কিওয়ার্ডটাকে রাখা। সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে আপনি প্লেস বুঝে দিচ্ছেন, কিওয়ার্ডটাকে ব্যবহার করতেছেন, সেটাকে বলতেছে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কথাটাকে বুঝতে পারছেন সবাই? কিওয়ার্ড প্রমিনেন্স জিনিসটা কি? ভাইয়া আমার এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, ধরেন আপনি কিওয়ার্ড আপনারা যখন অপটিমাইজ করছেন না, আমি দেখাইছিলাম না হাউ টু অপটিমাইজ, মানে কিওয়ার্ড ডেনসিটি যখন আমরা করছি, বা একটা যখন আমরা আর্টিকেল লিখছি, তখন আমাদেরকে বিভিন্ন সময় সিগন্যাল দিছে না যে তোমার এত ক্যারেক্টার হয়ে গেছে মাঝখানে কিন্তু কিওয়ার্ড আসে নাই, অথবা তোমার ট্রাই টু ইনপুট ইউর কিওয়ার্ড ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এরকম কিছু নোটিস পাইছেন না আপনারা? জি ভাইয়া পাইছি। তো এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সটা হচ্ছে একটা পারফেক্ট প্লেসে কিওয়ার্ডটাকে প্লেস করা, যেখান থেকে আপনার রিডার প্লাস সার্চ ইঞ্জিন বট খুব সহজেই ক্যাচ করতে পারবে, আপনার কিওয়ার্ডটাকে বুঝতে পারবে, ধরতে পারবে। সেটা কোথায়? সেটা হইতে পারে আপনার কিওয়ার্ড মানে কন্টেন্টের টাইটেল যেটা আছে, টাইটেলে থাকতে হবে। শুধু টাইটেলে থাকলে এটা তো ভালো হয়েছে, কিন্তু সবচেয়ে বেটার হয় টাইটেলটা যদি স্টার্টই হয় কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ আপনার কিওয়ার্ডটা যদি হয় টাইটেল সেন্টেন্সের শুরুতে। তারপর যখন আপনি কন্টেন্ট লেখা স্টার্ট করবেন, অলওয়েজ ট্রাই টু পুট ইউর কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, ওপেনিং প্যারাগ্রাফ। সো ওপেনিং প্যারাগ্রাফে তো দিবেনই, সাথে বেটার হয় ওপেনিং প্যারাগ্রাফের ওপেনিং সেন্টেন্সটা যেন স্টার্টই হয় আপনার কিওয়ার্ড দিয়ে। বাট আপনার যদি কন্টেন্টে ওরকম না হয়, মানে ওরকম যদি না পসিবল হয় যে কিওয়ার্ড দিয়ে আমি স্টার্ট করতে পারতেছি না, তাহলে অ্যাটলিস্ট বিগিনিং সেন্টেন্সটাতে আপনার কিওয়ার্ডটা রাখার চেষ্টা করেন। এই যে কিছু কি পয়েন্ট গুলো আমি বলতেছি, এই সমস্ত কি পয়েন্টে যে কিওয়ার্ড গুলো রাখা, এটা হচ্ছে প্রমিনেন্স কাউন্ট করা, প্রমিনেন্সি। বুঝছি ভাইয়া। ঠিক আছে, যেটা বলছিলাম, ধরেন আপনার যে কিওয়ার্ডটা আছে, আমরা যদি এখানেই দেখি, আপনি দেখেন বেস্ট ল্যাপটপ বলছিলাম, বেস্ট ল্যাপটপ কথাটা কিন্তু ও অলরেডি এখানে ব্যবহার করছে আপনার ট্যাগে, সরি হেডিং এ, মানে ইসের হেডিং টুতে ব্যবহার করছে। তো আমাদের যে এটা ছিল, দাঁড়ান আমি আমার সাইড দিয়ে দেখাই। এখানে দেখেন আমার মেইন এইটা ছিল কি, আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে টেক্সান্স ভার্সেস প্যান্থার্স। হ্যাঁ, এখন এই টেক্সান্স ভার্সেস প্যান্থার্সটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমার হেডলাইনে মানে কন্টেন্টের হেডিং এ আছে এই কিওয়ার্ডটা। এটা দেখেন আপনার ইউআরএল এ আছে কিওয়ার্ডটা। আপনার ফার্স্ট প্যারাগ্রাফে দেখেন, ফার্স্ট প্যারাগ্রাফের এই যে দেখেন প্রথম প্যারাগ্রাফের লাইনটা স্টার্ট করছিলাম যে টেক্সান্স এন্ড প্যান্থার দিয়ে, ঠিক আছে? তারপর এখানে দেখেন ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড প্যারাগ্রাফের এখানে এখানে দেখেন যে টেক্সাস প্যান্থার আছে। তো এই যে প্লেসমেন্ট গুলা, এই যে একটা স্পেসিফিক জায়গায় বা একটা মানে সুন্দর মতো জায়গা মেনটেন করে প্লেস করা, এটা হচ্ছে প্রমিনেন্স। আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, তাহলে আপনারা যখন ঘর সাজান, যখন ঘর সাজানোর সময়, এখন আপনি ধরেন আপনার ডাইনিং টেবিলটা তো নিশ্চয়ই ড্রয়িং রুমে রাখবেন না, তাই না? অথবা আপনার ড্রেসিং টেবিলটা ডেফিনেটলি আপনার বেডরুমে থাকবে, ড্রেসিং টেবিলটা ডেফিনেটলি আপনি ড্রয়িং রুমে রাখবেন না, তাই না? এটার যদি আপনার বাসায় খুব কনজাস্টেড স্পেস থাকে, তাহলে হয়তো আমরা অ্যাডজাস্ট করি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাখে, বাট ড্রেসিং টেবিলটা কোথায় থাকে? ড্রেসিং রুমে অথবা বেডরুমে থাকে সাধারণত। সো আমরা একটা ধরেন একটা জার রাখবো, বা আমরা একটা কি বলে ভ্যাসেল রাখবো। সো এইটা আমরা ডেফিনেটলি যদি রুমের মধ্যে রাখি, আমরা ড্রয়িং রুমে সাজাই, আমরা ডেফিনেট ওটা কিচেনে দিই না। অথবা আপনার ফ্রিজ, যদি আপনার ফ্রিজ না, আমি যদি আপনার কিচেন র্যাক থাকে, একটা কিচেন র্যাক ডেফিনেটলি কিচেনে থাকবে, সেটা ডেফিনেটলি আপনি ড্রয়িং রুমে বা আপনার বেডরুমে রাখবেন না, তাই না? এই যে আমরা প্লেস মতো যে সাজাচ্ছি বা বিভিন্ন জায়গায় রাখতেছি, এটা হচ্ছে প্রমিনিয়েন্স, মানে যেখানে যেটা সুন্দর দেখায় সেটাকে করা, মানে সেটা সেখানে রাখা, এবং যেন যেন এটা আই ক্যাচিং হয়। এখন এটাকে দেখেন, ধরেন আপনি চাচ্ছেন আপনার একটা রেস্টুরেন্ট আছে এবং আপনার রেস্টুরেন্টের করতে,
মানে একটা এক্সক্লুসিভ আইটেম আছে, যে আইটেমটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং আপনার এখানে পায় এবং ভালো মানের, এবং এটা বিক্রি করলেও আপনি চাচ্ছেন এটা বিক্রিটা বাড়ুক। এখন রেস্টুরেন্টের কিছু পজিশন আছে যেখানে আই ক্যাচিং হয়, মানে ঢুকতে এন্ট্রেন্সে কিছু জায়গায় দৃষ্টি যায়, সেই সমস্ত জায়গায় ডেফিনেটলি ওটা ব্র্যান্ডিং করবেন, তাই না? এখন ধরেন আমরা দেখি না, অনেক সময় দেখবেন যে আপনি যখন একটা কোথাও কিনতে গেছেন, একটা কাউন্টারে ই থাকে, আহ কি বলে ওটার নাম জানি কি, কার্ড দেওয়া থাকে। কাউন্টারের বিভিন্ন কর্নারে কর্নারে কার্ড দেওয়া থাকে, যে আপনি ঢুকতেছেন এক একটা অফার আপনার চোখে পড়তেছে, আপনি ঢুকতেছেন একটা অফার আপনার চোখে পড়তেছে, অথবা আপনি কাউন্টারে বসছেন, কাউন্টারে টেবিলের উপরে একটা ছোট কার্টে একটা অফার পাচ্ছেন, বা আপনাকে একটাই দিচ্ছে। এই যে ওরা সুন্দর করে যে প্লেসমেন্ট করে ব্র্যান্ডিংটা করছে, এটাই হচ্ছে প্রমিনেন্স। বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ বুঝছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বল। ভাই আমরা আগে যে এসইও টা করছিলাম, মানে টেকনিক্যাল যে পার্ট গুলা, অ্যানালাইটিক্যাল, কনসোল, এরপর অফ পেজ, অন পেজ, এখন এই কম্পিটিটিভ অ্যানালাইসিসটা কোন সেগমেন্টে পড়ে? এগুলো সব ওইটা হচ্ছে আপনার টোটাল অডিটের মধ্যেই পড়ে। মানে এটা কি সম্পূর্ণ আলাদা সেগমেন্ট? টেকনিক্যাল টেকনিক্যাল এটা একটা এসইও অডিটের মধ্যে, এটা একটা পার্ট অফ এসইও অডিট। বুঝতে পারছেন? না ভাই, আমি বলতেছি যে আপনি তো টোটাল 4টা সেগমেন্ট বানাইছিলেন, অন পেজ, অফ পেজ, অ্যানালাইটিক্যাল আর সার্চ কনসোল। এই 4টার ভেতরে কোনটার ভেতরে পড়ে এটা? এটার মধ্যে না, এটা ডিফারেন্ট একটা কেস। আপনার কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে আপনার অ্যানালাইজিং এর মধ্যে একটা ই ছিল, একটা পার্ট ছিল যেখানে ই ছিল কম্পিটিটরের, কম্পিটিটর না, কিওয়ার্ড অ্যানালাইস দেখাইছিল, না 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 সরি। আপনার এখানে যেটা অফ পেজ অন পেজ ছিল, অন পেজ অফ পেজ, তারপর হচ্ছে আরেকটা ছিল টেকনিক্যাল, আরেকটা হচ্ছে অ্যানালাইসিস। এটা অনেক সময় অ্যানালাইসিস এর মধ্যে ঢুকাইতে পারেন, অ্যানালিটিক্যাল এর মধ্যে ঢুকাইতে পারেন। আর অ্যাকচুয়ালি এটার জন্য আলাদা সেগমেন্টই হয়, কম্পিটিটর অ্যানালাইসিস এর আলাদা একটা সেগমেন্টই হয়। কারণ অনেকে এই জিনিসটাকে আপনার যে মেইন এসইও অডিট এই প্যাকেজের মধ্যে দেয়, অনেকে বোনাস হিসেবে দেয়। ঠিক আছে? যেমন আমার আরেক মেটের একটা সেদিন গিগ রেডি করে দিলাম ওকে, মানে ওকে গিগে ইসে দিছি হচ্ছে আপনার একটা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে, কিন্তু ওর মূল প্যাকেজ যেটা আপনাদেরকে যেভাবে আমি দেখাই দিছি, এভাবে ওকে আমি সাজাই দিছি ওর কি ওর গিগটাকে। সো ওই গিগের টোটাল প্যাকেজটা কিন্তু আছে, কিন্তু অ্যাজ বোনাস হিসেবে কি দিছে, একটা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে সে। বুঝতে পারছেন? সো আপনি এটাকে আলাদাভাবে কম্পিউটার অ্যানালাইসিস এর একটা পার্টি দিয়ে দিতে পারেন। মানে ওই যে আমি গিগ বানানোর সময় ধরেন প্রিমিয়ামে দিয়ে দিলাম, এরকম টাইপের? হ্যাঁ, আপনি নরমালি ধরেন দিয়ে দিলেন যে একটা কম্পিটিটর, আপনি প্রিমিয়াম বা আরো ইসের ডায়মন্ডে যে আপনি একটা দিয়ে দিলেন যে আপনার 5টা বা 10টা কম্পিটিটর অ্যানালাইজ করে দিবেন। বুঝছেন? অথবা আপনি ঠিক আছে। আপনি স্টার্টআপে কোনো কম্পিটিটর অ্যানালাইসিস দিলেন না, আপনি অন্য গিগে মানে প্রিমিয়াম বা অন্য ইসে আপনি দিলেন, বা গিগ এক্সট্রাতে দিয়ে দিলেন, ওভাবে করে দিতে পারেন। আচ্ছা, বাকিরা মিউট করে দেন আবিদ। বাকিরা কি অবস্থা, বুঝছেন প্রমিনেন্স জিনিসটা, কিওয়ার্ড প্রমিনেন্স জিনিসটা কি? আমরা নেক্সটে যাই তাহলে। তো আমাদের যেটা তারপর যেটা আমরা দেখলাম প্রমিনেন্স এর পরে কিওয়ার্ড প্রক্সিমিটি আমাদের ইউজ করতে হবে, প্রক্সিমিটি দেখতে হবে। এখন কিওয়ার্ড প্রক্সিমিটি জিনিসটা কি? প্রমিনেন্স এর মতো প্রক্সিমিটি জিনিসটা কিছুটা রিলেভেন্ট। সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলা ই করতেছি, আমরা যে কিওয়ার্ড গুলা দেখতেছি, কি বলে কিওয়ার্ড ইউজ করতেছি, এটা একটা ডেনসিটি আছে, এটা একটা ভিতরে বিটুইন টু কিওয়ার্ডস কিছুটা গ্যাপ আছে, পারফেক্ট গ্যাপ। এখন আপনি যদি লাইনে প্রতিটা লাইনে আপনি কিওয়ার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা বেশি, ডেনসিটিটা বেশি হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে কি করতে হবে, এটা একটা মিনিমাম গ্যাপ মেনটেন করতে হবে। এখন ধরেন আপনি এখানেও একটা কিওয়ার্ড ব্যবহার করছেন, এখানেও কিওয়ার্ড ব্যবহার করছেন, এখানেও কিওয়ার্ড ব্যবহার করছেন, এখানেও করছেন। এখন এই যে যে ঘনত্বটা, এই যে দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু মেনটেন হচ্ছে না, সেটা কিন্তু আপনার ডেনসিটিটাও বাড়া দিচ্ছে। সো পারফেক্ট ডেনসিটিতে কিওয়ার্ড ইউজ করা, এটাই হচ্ছে প্রক্সিমিটির কাজ, মানে ওটা প্রক্সিমিটি বলতেছে। দুইটা আপনারা চেক করবেন, কিওয়ার্ড ডেনসিটিটাও আপনারা চেক করবেন। এই জিনিসগুলো আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি ওর যে কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করছে, এই কিওয়ার্ড গুলা ও কি ধরনের, কি ধরনের প্লেসে ব্যবহার করছে, এটার দুইটার বিটুইন টু কিওয়ার্ডস এই কেমন ডিস্টেন্সটা ওরা কেমন মেনটেন করছে। সো এই জিনিসটা হতে পারে। এখন আপনার কন্টেন্ট যদি হয় ধরেন মোর দেন 2000 ওয়ার্ডস বা 3000 ওয়ার্ডস, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাশাপাশি দুইটা সেন্টেন্সে একই কিওয়ার্ড পড়ে যেতে পারে। দ্যাট ইজ বাই চান্স, অথবা এটা আনফরচুনেট, বা কি কি বলে এটাকে,
মানে হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, বাট এটা যদি কন্টিনিউয়াসলি এরকম হয় দ্যাট মিন্স তার কিওয়ার্ড প্রক্সিমিটি একটু পুয়ার অবস্থায় আছে। তো আপনি এখানে যেটা দেখবেন, এখানে আমাদের বিভিন্ন জায়গায় স্কোরিং এর বিষয়ে স্কোরিং হিসেবে দেখবেন ইয়েস নো, কিছু কিছু ক্ষেত্রে দেখেন এই রেজাল্ট গুলো যখন লিখবেন এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, এখানে আমি কিছু উল্লেখ করি নাই। যেমন অ্যালেক্সা র্যাঙ্ক, এটা কিন্তু একটা র্যাঙ্ক, এটা কিন্তু একটা কাউন্টেবল র্যাঙ্ক আসবে, বাট কিওয়ার্ড ইন টাইটেল এটা কিন্তু আপনার ইয়েস অথবা নো দিয়ে আপনাকে এই অ্যান্সারটা লিখতে হবে, তাই না? সেই জিনিসগুলো আমি ইন ডিটেল আরো বললাম না, এটা আপনারা বুঝে নেবেন। যেমন কিওয়ার্ড প্রমিনেন্সে যদি আপনি দেখেন যে না এটা পারফেক্ট আছে, হ্যাঁ প্রমিনেন্স ঠিক আছে, তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। অথবা যদি আপনি আরো কোনো কমেন্ট দিতে পারেন সেটা দিবেন। কিওয়ার্ড প্রক্সিমিটি তো সেম অবস্থা। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে সোশ্যাল শেয়ার কি অবস্থা, সোশ্যাল অ্যাক্টিভিটিজের কি অবস্থা। এখন সোশ্যাল শেয়ারে আপনি আরো এটাকে বানাইতে পারেন। সেটা কেমনে? সেটা হচ্ছে কিভাবে হইতে পারে, সেটা হচ্ছে, সরি মাঝে মাঝে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ বলে ফেলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, সোশ্যাল শেয়ারে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে এই যে কন্টেন্টটা আছে এটা ফেসবুকে কেমন শেয়ার হয়েছে, ওদের কোনো ফেসবুক পেজ আছে কিনা, বা আপনার টুইটার আছে কিনা, কয়বার টুইট হয়েছে বা কয়বার ই করছে ওদের টুইট গুলা, বা এই যে শেয়ার গুলা হয়েছে এটার এটার কেমন মানে এঙ্গেজমেন্ট কেমন আছে, সেইটার এগেনস্টে আপনার যে সাইটটা আছে বা আপনার যে পোস্টটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা সোশ্যাল শেয়ারের অবস্থা কি, সেটা কেমন কি করতেছে। তো এই জিনিসটাকে আপনারা একটু কম্পেয়ার করে এখানে দিতে পারেন। এখন এই সোশ্যাল শেয়ারে কিন্তু আপনারা আরো অ্যাডিশনাল কিছু জিনিস দিয়ে দিতে পারেন, যেটা বলছিলাম আপনি এখানে ফেসবুক লাইক দেন, আপনি টুইটার দেন, টুইটার টুইটস দেন, তারপর আপনি এখানে দিয়ে দেন যে আপনি ধরেন গুগল প্লাসে শেয়ার বা সামথিং আরো যা যা আছে আপনি এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। বাট এগুলো আমার জন্য একটু হ্যাসল মনে হয়, এই জন্য আমি সবগুলোকে একটা পার্টে নিয়ে আসছি সোশ্যাল শেয়ারের কি অবস্থা। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমাদেরকে বের করে কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে। এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আমার এখানে কিওয়ার্ড হচ্ছে, আমার মেইন যে কিওয়ার্ড, ধরেন আমরা যেটা একটা করছি, আমাদের এখনো সাইট এখনো রেডি হয় নাই, ইনভেস্টিভস এর যে কথাটা যদি বলি, আমাদের এই ইনভেস্টিভস ডট নেট এর দেখেন আমরা কিন্তু এখন এটাতে কাজ করি নাই, বাট এটা যখন আমরা ইনভেস্টিভ সার্চ করতেছি এখন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি র্যাঙ্কে চলে আসছে। আরে ইউটিউব কিন্তু আমাদের অলরেডি চলে আসছে, শুধু আমি আমার ইনভেস্টিভস কথাটাতে সার্চ করাতে। এখন এই যে র্যাঙ্কে আসছে, এখানে আসছে, সো আমি এক্সপেক্ট করতেছি আমার সাইটটা আসবে কোথায়, এইখানে। আশা করি চলে আসতো যদি এটাতে আমার কন্টেন্ট থাকতো, এই সাইটটা যেহেতু এখন ব্ল্যাঙ্ক আছে এই জন্য এখানে আসে নাই। এখন দেখেন আমার কিন্তু এই টুইটারে আরেকজনের টুইটার আছে, টুইটারে দিছে, তারপর এইসা দিছে, বিভিন্ন জায়গায় ফেসবুকে দিছে। তো আমার এর সাথে কম্পেয়ার করতে হবে, এখন আমার দেখতে হবে যে কি বলে কিওয়ার্ড যেটা ছিল আমার ইনভেস্টিভস ধরেন মেইন কিওয়ার্ড হচ্ছে আহ, এখানে অনেক মাল্টি কিওয়ার্ড আছে, এটা কন্টেন্ট বেদের কিওয়ার্ড হয়। যেমন আমাদের যে সম্প্রতি একটা যে কাজ চলতেছে যেমন হাউ টু ইনভেস্ট হচ্ছে আমাদের মেইনই মেইন, এখানে মেইন কিওয়ার্ড হিসেবে কয়েকটা মানে কয়েকটা কন্টেন্টে এটাই হবে মেইন কিওয়ার্ড। সো এই হাউ টু ইনভেস্ট যদি এটা আমাদের মেইন হয় কিওয়ার্ড হয়, so আমি দেখবো যে এই হাউ টু ইনভেস্ট কে কে লিখছে। So এটাকে আমি যদি দেই আমার কিওয়ার্ড হচ্ছে এটা হাউ টু ইনভেস্ট, এই এদিকে। তারপর এটার কিওয়ার্ডের পজিশন যদি দেখি, আমি কিওয়ার্ড পজিশনে আমার সাইটটা ফর এক্সাম্পল এই ইনভেস্টোপিডিয়া ধরেন আমার সাইট, আর ফুল হচ্ছে আমার কম্পিটিটরের সাইট। তাহলে দেখতে হবে যে আমার পজিশন কোথায় আছে। হাউ টু ইনভেস্টে যদি দেই তাহলে আমার এটার পজিশন আছে সার্চে কত নাম্বার, 1 2 3 4। ও আমি আগে সাইট দিতে হবে। আমি এখানে বলছিলাম আপনাদেরকে আমি কিছু মানে উলট পালট ভাবে সাজাইছি, এটাকে আপনাকে রিঅ্যারেঞ্জ করে নিলে ভালো হবে। যেমন এই যে ইউআরএল এর যেটা ওয়েবসাইটটা এটাকে আরো এই পাশে নিয়ে আসা দরকার ছিল, এটা পজিশন পরে। ধরেন আমি এখানে ফুল দিলাম, ফুল ডট কম, এখানে ধরেন দিলাম ইনভেস্টিভস, এখন কি আসলো, ধরেন আমার সাইট হচ্ছে ইনভেস্টিভস। হুম, এখন এই ফুল পজিশন আছে ধরেন 4 নাম্বার, আমার পজিশন আছে হচ্ছে ধরেন 6 নাম্বার। এখন এটা তো আমি এখানে এক পেজে আসছে দেখে আমি এটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই অনেক সময় তো আমার অন্য পেজে 100 নাম্বার পেজে থাকতে পারে, মানে ইসে পেজ থাকতে পারে, এটা বুঝবো কিভাবে? তো আপনি এখানে সিম্পলি চেক করেন যে কি বলে কিওয়ার্ড পজিশন চেকার।
বেসিক্যালি আমি এখানে সার্চ করে কেন দেখাচ্ছি, কারণ আমি একটা নাম বললে হয়তো আপনার মনে থাকবে না, বা আমারও হয়তো অনেক সময় মনে থাকবে না। সেক্ষেত্রে আমরা এখানে গুগলে সিম্পলি সার্চ করলে গুগলই যেহেতু আমাকে মনে রাখার কাজটা ওই করে দিচ্ছে, সো ব্রেনে প্রেশার নিয়ে লাভ কি। তো আমি যদি এখন ও সাজেস্ট করতে স্মল এসিও টুলসে যদি যাই, স্মল এসিও টুলসে আমি গিয়ে সার্চ করি, দেখেন এখানে ও ইউআরএল চাইছে এবং কিওয়ার্ড চাইছে। ঠিক আছে, 10টা পর্যন্ত কিওয়ার্ড আপনি দিতে পারবেন। এখন ধরেন আমি এখানে দিছি কি ফুল ডট কম, ধরেন ফুল ডট কম এর আমি কিওয়ার্ড পজিশনটাকে আমি ই করব, সার্চ করব। এই যে গেল কইটা, এই যে হাউ টু ইনভেস্ট হচ্ছে ধরেন আমার কিওয়ার্ড, এক্সপেক্টেড কিওয়ার্ড। হাউ টু ইনভেস্ট এখানে দিলাম, সাথে আমি দিলাম কাকে, ফুল ডট কম কে দিলাম। ফুল ডট কম দিলাম। ইউনাইটেড স্টেটের আমি কান্ট্রিটাকে দিলাম, যে কোন কোন সার্চ ইঞ্জিনটাকে আমরা টার্গেট করতেছি, যে ইউনাইটেড স্টেটের গুগলকে আমরা টার্গেট করতেছি। তো এখন যদি আমি এটাকে সার্চ করি, চেক পজিশন, এই দেখেন কিওয়ার্ড পজিশন 6। ঠিক আছে, সো আমার এখানে হয়তো 4-এ দেখাচ্ছে, কিন্তু যে ইউএসএ যে সার্ভার থেকে ও সার্চ করছে সেখানে আপনার এটার পজিশন আছে নাম্বার 6-এ। তো আমি এখানে পজিশন দিয়ে দিলাম ফুল সেট হচ্ছে ধরেন 6-এ। তো সেই হিসেবে আপনার ইউআরএলটা আপনি এখানে সার্চ করবেন, আপনার কিওয়ার্ড দিয়ে আপনার পজিশন কোথায় আছে সেটাও দিবেন। এখানে যখন গিগ তৈরি করবেন, গিগে কিন্তু আপনার গিগ এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে আপনি সাধারণত গিগ গুলার ডিফল্ট একটা কিওয়ার্ডের উপর সার্চ করবেন, একটা কিওয়ার্ডকে মেনশন করে। যদি কেউ এক্সট্রা কিওয়ার্ড ইনসার্ট করতে চায় বা অ্যাড করতে চায়, সে তো জানো তাকে গিগ এক্সট্রা কিনতে হয়। বুঝতে পারছি? কারণ দেখেন এখন সে যদি 10টা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে বলে, ডেফিনেটলি আপনার এই 10টা কিওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু সেম কষ্টটা করতে হবে, যে আপনার কম্পিটিটর আগে বের করে এই 10টা কিওয়ার্ডের এগেনস্টে তাদের অবস্থা কি, পজিশন কি, সেটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, তো আমরা সাধারণত গিগ গুলো পাবলিশ করব সিঙ্গেল কিওয়ার্ড কে মেনশন করে, মানে সিঙ্গেল কিওয়ার্ড টার্গেট করে। তারপর যেটা আসতেছে ডোমেইন এজ। এখন ডোমেইন এজটা আমরা দেখছি কিভাবে বের করতে হয়, একটা ওয়ে পাইছি, এছাড়াও অনেক জায়গা আছে আপনি ডোমেইন এজ বের করার। সো আমি কোনো স্পেসিফিক নাম্বার বলতেছি না, সো আমি এখানে গুগলে সার্চ করি হাউ টু চেক ডোমেইন এজ, এখানেও স্মল এসইও টুলে আসতেছে। একটু আগে বলছি, আবারও বলি, আমি কেন সার্চ করে বলতেছি, কারণ হয়তোবা যে নামগুলো আপনার মনে নাও থাকতে পারে, আমারও মনে হয়তো অনেক সময় থাকে না। তো এই জন্য সহজ মাধ্যম হচ্ছে গুগলকে প্রেসার ভাইয়া করা। আমরা কি আমাদের গিগের বেসিক প্যাকেজে কম্পিউটার অ্যানালাইসিস রাখবো? বেসিক প্যাকেজে কম্পিউটার অ্যানালাইসিস রাখেন না, ওটা গিগ এক্সট্রা দিয়ে দিবেন। কি বুঝলাম না, গিগেক্স? গিগ এক্সট্রা মানে যদি কেউ আপনার বেসিক পার্ট নিতে চায়, সাথে কম্পিউটার অ্যানালাইজ করতে চায়, হ্যাঁ, তাহলে তাকে এক্সট্রা আরো কিছু পে করতে হবে, ওই প্যাকেজের মধ্যে আরো এক্সট্রা কিছু পে করতে হবে। ওটা আপনি এসে কিতে দেখবেন। রাখবো? ওই যে মানে ব্রঞ্জ, গোল্ড, সিলভার, গোল্ড ওগুলোতে আচ্ছা, রাখবো? ওখানে রাখবেন। আচ্ছা, আমরা আমরা তো এখন একটা ক্লাস করতেছি আবিদ, তো আমরা যখন গিগ নিয়ে কথা বলবো তখন আমরা গিগ জাতীয় প্রশ্নটা করেন, ঠিক আছে? এখন এটার মধ্যে ওইটা মানে বিষয়টা ই হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো দেখেন এখানে যদি আমরা যাই, এখানে আমি যে ফুল ডট কমটা আছে, ফুল ডট কমটা আমরা নিচ্ছিলাম একটু আগে, এখান থেকে আমি যাই স্মল এসএর ফুল ডট কমে যাই, ফুল ডট কমে গিয়ে এখন আমরা ডোমেইন এজটাকে চেক করি। স্মল এসও টুলে যাই ফুল ডট কম এর ডোমেইন এজ চেক করার জন্য। 26 বছর 2 মাস, 26 বছর। তো এই 26 বছর 2 মাসটা আমরা বাদই দিই, আমরা 26 বছরই নেই, আগে 26 বছরের প্রেশার নেই, তারপর 2 মাসের প্রেশার নেবো না। এখন কন্টেন্ট ওয়ার্ডস কাউন্ট করতে হবে। কন্টেন্ট ওয়ার্ডস কাউন্ট করবো কিভাবে? এখানেও এটাও স্মল এসইও টুলে অপশন আছে। তো আমরা আবার চেক করি হাউ টু কাউন্ট কন্টেন্টস ওয়ার্ড, আর জ্বালা, ওয়ার্ড কাউন্ট।
কিওয়ার্ড টুলস, পেড টুলস দেখেছে। আচ্ছা, আমি সহজ একটা বুদ্ধি দিই। নরমালি ধরেন হাউ টু ইনভেস্ট মানি, এটাতে যদি আমি কাউন্ট করতে যাই, একদম সিম্পল। এটা যে মেইন লেখাগুলো আছে, এটারে নিয়ে নিয়ে নেবেন হচ্ছে ওয়ার্ডে। ওয়ার্ডে টোটাল কন্টেন্টটা মানে কপি করবেন, টোটালটাকে কপি করবেন, করে করে মানে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট, অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট থাকে ভিতরে, ওগুলো আবার কপি করেন না। এটা দিবেন, দেওয়ার পরে দেখেন এই যে কর্নারে দেখেন দেখা যাচ্ছে যে 112 ওয়ার্ডস। তো এটা এখান থেকে এইভাবে কাউন্ট করে নিতে পারেন যে কন্টেন্টে কতগুলো ওয়ার্ডের কন্টেন্ট হয়েছে। এটা আপনি এখানে 412 ওয়ার্ড মানে এখানে দিলেন কন্টেন্ট ওয়ার্ডস। তারপর ইন কন্টেন্ট এলএসআই কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ডটা কি যেটা বলছিলাম যে একটু রিফ্রেশ করা, মেন মেন যে কিওয়ার্ডটাকে আছে সেই কিওয়ার্ডটাকে একটু মানে হালকা মডিফাই করে বা ইউজ করা। সো সেটা দেখেন আমরা যে আমাদের যদি আমরা তো এখানে দুইটা কন্টেন্ট দেখাচ্ছি, দুইটা দিয়ে কিওয়ার্ড দিয়ে তো বুঝতে তো সমস্যা হবে। আচ্ছা মেইনটাতে যাই, কই গেল এটা, ল্যাপটপেরটা দেখলাম। আচ্ছা হাউ টু ইনভেস্ট এ আমি যাই, এখানে যাই। এখানে দেখেন হাউ টু ইনভেস্ট এর মধ্যে ওরা টু ইনভেস্ট কি কি বলছে দেখেন। এখানে দেখেন রিফারেন্স হিসেবে আপনি ইনভেস্টিং ইউজ হচ্ছে, ইনভেস্টর ইউজ হচ্ছে, ইনভেস্টর কথা, তারপর ইনভেস্টমেন্ট ইনটু এন ইনভেস্টমেন্ট ভেহিকল, তারপর আর কি আছে, ইনভেস্ট মানে এই যে ওয়েজ টু ইনভেস্ট, হাউ টু ইনভেস্ট আর ওয়েজ টু ইনভেস্ট অলমোস্ট মানে সিমিলার, মানে রাস্তা পন্থাগুলা বলতেছে আর কিভাবে বলতেছে জিনিসটা একই, রিফ্রেজিং করা। মোট কথা এরা এলএসআই কিওয়ার্ড কিছু কিছু দেখা যাচ্ছে, মানে যে আমরা কয়েকটা জায়গায় দেখলাম। সো এখানে দেখা যাচ্ছে যে ওয়েজ ই করা, হাউ টু অ্যানালাইজ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট প্রপার্টিস ই, তাহলে তারপর প্যাসিভ ইনভেস্টমেন্ট। তো মোটামুটি ইনভেস্টমেন্টের সাথে আগে পিছনে কিছু কথা ই করে ওরা একটা মানে কিছু কিছু ই বানাইছে, কিওয়ার্ড অ্যাড করছে যেটা আপনার মেন কিওয়ার্ড থেকে মানে মেন ফোকাস কিওয়ার্ড থেকে একটু আলাদা। যদিও আমি মনে করতেছি হাউ টু ইনভেস্ট এখানে আমার ফোকাস কিওয়ার্ড, বাট এটা তো আপনার ফোকাস কিওয়ার্ড এখানে নাও হতে পারে। অবশ্যই এখানে এটাই ফোকাস কিওয়ার্ড, কারণ ইউআরএল এ হাউ টু ইনভেস্ট দেওয়া। কি দেওয়া আছে টোটাল কন্টেন্টে দেখেন 8 টাইমস হাউ টু ইনভেস্ট ইউজ করতে। তো কোথায় কি অবস্থা দেখি। শুধু ইনভেস্ট কথাটা কয়বার আছে। এখানে আমাদের আশাপ্রত পাচ্ছি মানে আশা অনুযায়ী পাচ্ছি না, এমন হতে পারে কারণ এটা একটা মানে কি বলে এটাকে ডিসক্রিপশনাল কন্টেন্ট, মানে এটাকে আপনাকে ডিসক্রাইব করছে যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, কিভাবে কন্টেন্টটা কিভাবে ইনভেস্টটা করতে হয়। এই জন্য হয়তো পুরো ডিরেক্টলি, এটা যদি আপনার কোনো সেলিং কন্টেন্ট হইতো তাহলে ওই কিওয়ার্ড গুলো ওইভাবে আপনি পেতেন। তো মোটামুটি ভাবে এটা হাউ টু ইনভেস্ট কথাটা ডেন্সিটিটাও ঠিক আছে এবং ওরা মোটামুটি ভাবে ইউজ করছে। আপনার যদি মনে হয় যে ইন কন্টেন্ট এলএসআই কিওয়ার্ড গুলা, ইন কন্টেন্ট কিওয়ার্ড গুলা আছে বা ভালো আছে, সো আপনি এখানে দিতে পারেন ইয়েস, অথবা যে কোনো একটা ইমপ্রুভমেন্ট। তারপর ডিএপিএ, এটা টিএফসিএফ কিভাবে করতে হবে সেটা আমরা বের করার দেখতে হবে। ডিএপিএ তো মডেল যে চেক করবেন। সো ডিএপিএ ধরেন এটা ফর এক্সাম্পল এটা ডিএ 50, এটা ধরেন পিএ হচ্ছে 45, এটা টিএফ ধরেন 20, এটা ধরেন 30, সিএফ ধরেন 30। তারপর অ্যালেক্সা র্যাঙ্কটা নিয়ে কোশ্চেন ছিল। অ্যালেক্সা হচ্ছে আপনার এরকমই মজের মতোই একটা এটা হলো অ্যামাজনের সাধারণত অ্যামাজনের র্যাঙ্ক করা র্যাঙ্কিং এর অ্যালেক্সা র্যাঙ্ক চেকারও আছে। অ্যালেক্সা র্যাঙ্ক অবশ্যই এখান থেকে চেক করা যায়। আপনি যদি এখানে যান, এখানে যান,
পেজ ইনফোতে যান, র্যাঙ্ক তো এখানেই ছিল, বাকি তো ইউজ করা যায়, দেখা যায়। এই যে অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে এটা 573 ওয়ার্ল্ড ওয়াইড। তো আপনি এখানে অ্যালেক্সা র্যাঙ্ক 573 দেন। আর যদি আপনার এই এসইও কয়েক যদি না দেওয়া থাকে, সরাসরি আপনি অ্যালেক্সা র্যাঙ্ক চেকারে দেন। র্যাঙ্ক কোথায়? অলরেডি এর কম্পিটিটরদেরকে দেখাইতেছে, এরা হলো এর কম্পিটিটর অ্যাজ কন্টেন্ট। এদের এটা কোথায়? র্যাঙ্ক র্যাঙ্ক র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক 573, দেখছেন সাইট র্যাঙ্ক। সো অ্যালেক্সা র্যাঙ্কও আমরা এখানে দিলাম, দেওয়ার পরে কিওয়ার্ড ইন টাইটেল, কি টাইটেলে কি কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। ধরেন কিওয়ার্ড মেইন টাইটেলটা কোথায়, এই যে হাউ টু ইনভেস্ট মানি, সো মেইন জায়গাতেই আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে। তারপর দেখতে হবে ইয়েস, কিওয়ার্ড ইন ইউআরএল আছে নাকি, হ্যাঁ কিওয়ার্ড ইন ইউআরএল আছে, ইয়েস। তো এইটা যে দেখবেন এই সেম কিন্তু আপনার সাইটটাও কিন্তু এটার সাথে কম্পেয়ার হবে। সো এই সাইটটা এখানে আপনি দেখতে হবে, এখন তার দিয়ে 50, আপনার দিয়ে ধরেন হচ্ছে 30, তার মানে আপনি এখানে পিছিয়ে আছেন। আপনাকে কি করতে হবে, আপনার সাইটের ডিএ বাড়াইতে হবে, টিএ বাড়াইতে হবে, সিএফটিএ বাড়াইতে হবে, র্যাঙ্ক বাড়াইতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু মানে কম্পিটিটর অ্যানালাইজ করা, যে কি করা আছে, কিওয়ার্ডের কি মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড আছে কিনা সেটা দেখতে হবে। তো কিওয়ার্ডে যদি মেটা ডিসক্রিপশন আছে কিনা চেক করবো কিভাবে? আমি যদি এখানে যাই, এই যে দেখেন এখানে হাউ টু ইনভেস্ট আছে কিনা, ওই যায় এটা। ভাই একটা কোশ্চেন ছিল। একটু পরে করেন কোশ্চেন, লিখে রাখেন, আমি যখন কোশ্চেন করতে বলবো তখন করবেন। তো এখানে দেখেন এখানে হাউ টু ইনভেস্ট আছে, এখানে নাই, তার মানে আপনি এখানে মেটা এটা তো পুরো সাইটের মেটা ডিসক্রিপশন আছে, আসছে, পেজের মেটা ডিসক্রিপশন আসে নাই। পেজের মেটা ডিসক্রিপশন, কন্টেন্ট মেটা ডিসক্রিপশন, হাউ টু, কিন্তু এটা কন্টেন্টের মেটা ডিসক্রিপশন মনে হয় বের করা যায় না, যায় কি যায়? নীল প্যাটেলে কি বলে, আমি দেখি ফুলের এটাকে একটু আমি করি। আচ্ছা যাই হোক, কন্টেন্টের মধ্যে নাই, আপনার কিওয়ার্ডটা আপনি মেটা ডিসক্রিপশনে দেখেন, এখানে দেখেন আমরা যেটা করছিলাম কই গেল, আরে জ্বালা রে, এই যে এটা যখন আমরা ইসে যাই, এখানে আমরা আমাদের হাউ টু ইনভেস্ট কথাটা আমাদের পেজ ইনপুটতে যে আমরা মেটা ডিসক্রিপশনের মধ্যে পাই নাই, বাট ইনভেস্টিং কথাটা এখানে আছে। এটা একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। সো আপনি যদি এখানে এখানে যেহেতু পাই নাই, সো আপনি এখানে লিখতে পারেন যে নো, মেটা ডিসক্রিপশন এক্সাক্ট ম্যাচটা হয় নাই। তো এখানে এখন ব্যাকলিংক এক্সাক্ট ম্যাচটা হয় নাই। আচ্ছা কি কোশ্চেন ছিল বলেন, আগে এটা বলেন যে এতটুকু পর্যন্ত মানে এই জিনিসটা যে করলাম, এটা একটু খুঁজলাম যে কন্টেন্টের মেটা ডিসক্রিপশনটা পাওয়া যায় কিনা, কন্টেন্টের মেটা ডিসক্রিপশনটা পাওয়া যাচ্ছে না। এটা আপনার মেইন যেটা দেখলাম মেটা ডিসক্রিপশন সেটা পাইছি, সেটাতে আমাদের মানে মেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আমরা পাইনি, এই জন্য আমরা এখানে নো দিলাম, ঠিক আছে? বাট ব্রড ম্যাচ কিওয়ার্ড এখানে পাইছি। এখন এতটুকু কি ক্লিয়ার হয়েছে? খালি আবিদ ছাড়া, কারণ আবিদের একটা কোশ্চেন আছে বলতে, বাকিরা কি নিচ্ছে না এটা? আচ্ছা আবিদ বলেন, কোশ্চেন বলেন। ভাইয়া এখানে তো আপনি কিওয়ার্ডটা নিছেন হলো হাউ টু ইনভেস্ট। এখন মনে করেন যে ইনভেস্টোপিডিয়া বা ফুল.com এ হাউ টু ইনভেস্টের সম্পর্কে আরো 5-6টা আর্টিকেল লেখা আছে, তো আমার কি
এই 5-6টা আর্টিকেলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ওয়ার্ড কাউন্ট করতে হবে? না, আমরা কিন্তু দেখতেছি হচ্ছে আমি যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করছি, ওই কিওয়ার্ড সার্চ করার পর সার্চ রেজাল্টে কার আসছে। সো সার্চ রেজাল্টে ধরেন আমি এই কিওয়ার্ডটা এই আর্টিকেলটা পাইছি, কই গেল ফুলের ধরেন হাউ টু ইনভেস্ট দিয়ে সার্চ করলে আমি টপ পেজে এই আর্টিকেলটা আমি পাইছি এখানে। এই জন্য আমি এই কন্টেন্টটাকে আমি করলাম, রিসার্চ করতেছি, অ্যানালাইজ করতেছি, বুঝছেন? সো এখন এই হাউ টু ইনভেস্ট সম্পর্কে এদের তো আরো আছে, যেমন যে এই স্টকেও লেখা আছে হাউ টু ইনভেস্ট ইন স্টক, হাউ টু ইনভেস্ট ইন বন্ড, তাই না? তো সেক্ষেত্রে আমরা তো এগুলো তো আর আমরা যে এখন করতে যাব না, কারণ আমরা এগুলো তো আমরা ফার্স্ট পেজে পাই নাই। আমরা পাইছি কোনটা, হাউ টু ইনভেস্ট ইন মানি। এই জন্য আমরা এই কন্টেন্টটাকে অ্যানালাইজ করতেছি। ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, সো আপনি কিওয়ার্ডটা কি বায়ার দিয়ে দিবে যখন অর্ডার করবে, নাকি আমাদের কিওয়ার্ড দিয়ে দিবে? বায়ার কিওয়ার্ড দিয়ে দিবে। এখন না দিলে ওটার জন্য আলাদা এক্সট্রা চার্জ করবেন। মোট কথা হলো যখনই বলবে যে মিষ্টি বেশি হবে, তখনই বলবেন তাহলে চিনি বেশি দেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝছি। সিম্পল। এখানে আর কোনো কোশ্চেন আছে এখানে এতটুকুতে? নাই। তারপর আসতেছে হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক গুলো আমরা কিভাবে ব্যাকলিংক করতে হবে সেটা আমরা জানি যে আমরা কি বলে স্মল এসইও টুলেও করতে পারি, বা আমরা এখানেও করতে পারি। সাইট এক্সপ্লোরারে গিয়ে আমি যদি full.com দিই, দেখেন আসুক। আর এছাড়াও আমরা যে স্মল এসইও টুলেও আছে, স্মল এসইও টুলে যদি যাই, ব্যাকলিংক চেকার, আর এটা বাইর করতে করতে আমি এখান থেকে বাইর করতে পারবো। দেখেন এটার ব্যাকলিংক আছে 93.28 মিলিয়ন, দ্যাট ইজ হিউজ, তাই না? তো আপনি এখানে দেন 93 পয়েন্ট কত, 23.5, না রেফারেল ওটা 93.8 মিলিয়ন, 8 মিলিয়ন। তো সেটা এগেনস্টে আপনার কয়টা কি ব্যাকলিংক আছে সেটা আপনি করবেন। তারপর ইন কন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি, যেটা আমরা এই শুরুতেই আমরা করছি, ইন কন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি চেকার। আপনি এটাও কিওয়ার্ড ডেনসিটি আপনি সার্চ করেন, মানে কোনো প্যারা নাই, যতক্ষণ গুগল আছে ততক্ষণ কোনো প্যারা নাই। আচ্ছা, কি বলে কিওয়ার্ড ডেনসিটি, ওই আপনার দিছিলাম না, কিওয়ার্ড কি প্রমিনেন্স ইউজ করছিলাম না, আপনি কিন্তু পজিশন চেকার দিয়ে ওইটা চেক করতে পারেন। ঠিক আছে? ডেনসিটি চেকার। কি বললেন ভাইয়া? পজিশন চেকার দিয়ে প্রমিনেন্স চেক করব? হ্যাঁ, ঠিক আছে ভাই। বা আপনি ম্যানুয়ালি করাটা বেটার আর কি, আমি ফিল করি যে ম্যানুয়াল করাটা বেটার, আপনি দেখলে বুঝতে পারবেন, তাই না? কারণ কন্টেন্টটা কি টাইপের সেটার উপরে কিন্তু বেস করে আপনার এটা কোথায় কি যাবে। তো আপনি এই যে ফুলে যে আর্টিকেলটা আছে, এই লিঙ্কটা নেই, আমরা এই লিঙ্কটা নিয়ে আমরা এখানে দিয়ে দিই, দিয়ে চেক ডেনসিটি দেই। এখানে একটা পার্সেন্টেজ আসার কথা, কি দিচ্ছে, কিওয়ার্ড ওয়ান ওয়ার্ড, ইনভেস্ট আমার তো হাউ টু ইনভেস্ট দরকার, হাউ টু ইনভেস্ট।
আচ্ছা, আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিই। এই যে দেখেন, এটার মধ্যে আমরা দুইটা জিনিস পেয়েছি। এই যে 300 ওয়ার্ড, দেখেন এটা কাউন্ট করছে 300 ওয়ার্ড। টোটাল কিওয়ার্ডস 300। মানে ওই যে সিঙ্গেল সিঙ্গেল ফ্রেজ কিওয়ার্ড, তারপর কি বলে লং টার্ম শর্ট টার্ম মিলে আর কি, এগুলো হিসাব করছে যে টোটাল কিওয়ার্ড গুলা কয়টা কাউন্ট হয়েছে। হাউ টু ইনভেস্ট কোথায়? আচ্ছা, এখানে হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড গুলা কাউন্ট দেখাইছে আর কি, সবগুলা কি হাউ টু ইনভেস্ট মেন। আমরা তো ধরছি, যেটা বলছিলাম, আমরা তো ধরছি হাউ টু ইনভেস্ট কি মেন কিওয়ার্ড। এখন ওরা আল্লাহ জানে ওদের মেটা ডিসক্রিপশনে কোনটা কোনটা করে দিছে, ওরা ওরা জানে। তো আমরা এটা এটাকে ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি করতে পারি কিভাবে? ধরেন হাউ টু ইনভেস্ট এর বিষয়টা আমরা তো এখানে সার্চ করে দেখতে পারি যে হাউ টু ইনভেস্ট জিনিসটা কয়বার আছে, তাই না? ধরেন এখানে দেখাচ্ছে যে 8টা রেজাল্ট আছে, হাউ টু ইনভেস্ট এক্সাক্ট কথাটা 8 টাইমস এখানে আছে। তো আমরা যদি দেখি যে এখানে আমাদের টোটাল ওয়ার্ড কতটা, ওয়ার্ড যদি হয় টোটাল ধরেন 800 বা আছে, তাহলে 800 ওয়ার্ডের যদি হয় আর্টিকেলটা, তাহলে আমাদের এটা কি কি করতেছে, 1% এখানে আছে, 1% দেওয়া আছে। তো এটা আমরা যদি ম্যানুয়ালি কাউন্ট করি, তাহলে আমরা এখানে ধরেন 1% হলো, তো আমি এখানে 1% দিয়ে দিলাম। ঠিক আছে, 1% দিয়ে দিলাম হিসেবে আমাদেরটা ওই করতে হবে। এই কথাটা কি বুঝছেন আপনারা আমি কি মিন করছি ম্যানুয়ালি করার জন্য? ধরুন আমি এখানে কাউন্ট করে নিলাম আগে কত ওয়ার্ডের আছে কন্টেন্টটা, তারপর কি করলাম, আমি চেক করে নিলাম যে আমার হাউ মানে ম্যানুয়ালি চেক করলাম যে এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কতবার আছে। তখন আমরা পার্সেন্টেজ হিসাব করলে পেয়ে যাবো, তাই না? ভাইয়া ম্যানুয়ালি কেন চেক করলেন এটা আরেকবার দেখাবেন? সিম্পল হিসাব, এই যে আপনি এখানে আগে চেক করবেন, দেখবেন যে এটার কন্টেন্টের ওয়ার্ড আছে কয়টা। ধরেন এতটুকু যদি আমি হিসেব করি, তো এই কন্টেন্টে এতটুকু ধরেন আমি ওয়ার্ডে যদি নেই, ওয়ার্ড কাউন্ট করেন। ধরুন এখানে আমি দিলাম, তো এখানে ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছে কত, 279, তাই না? সো 279 এ আমি দেখি হাউ টু ইনভেস্ট কয়বার আছে। নো সার্চ রেজাল্ট এখানে দেখাচ্ছে না। ধরেন এখানে দেখাইলো, এখানে 4 টাইমস দেখাইলো। সাপোজ এখানে নো ম্যাচ দেখাচ্ছে, আমি এক্সাম্পল বলতেছি। ধরেন এখানে 4 টাইমস দেখাচ্ছে, তাহলে 4 টাইমস 280 80 ওয়ার্ডের মধ্যে 4 টাইম, চারবার ব্যবহার করলে কত পার্সেন্ট হয়? অ্যারাউন্ড মোর দেন 2% হচ্ছে। ভাই এই নেভিগেশন পার্টটা কেমনে আনলেন? কোন নেভিগেশন এটা? কন্ট্রোল এই এফ। যে এটা। কন্ট্রোল এফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দিয়ে আপনি এখানে কাউন্ট একটা হিসেব করে নেন যে এত পার্সেন্ট এখানে এইটা আছে, কিওয়ার্ড ডেনসিটিটা এত পার্সেন্ট আছে এক্সাক্ট ম্যাথে। ঠিক আছে, আপনি ওখানে এটা কাউন্ট করে এটা করে দিলেন। তারপর প্রমিনেন্সি, এটা যে বলে দিছি, শুরুতেই প্রমিনেন্সি বলছি যে কিভাবে পারফেক্ট প্লেসে কিওয়ার্ডটাকে প্লেস করে প্রমিনেন্সি। এটা হচ্ছে, এটা যদি মনে করেন যে কিওয়ার্ড প্রমিনেন্সি ঠিক আছে, তাহলে আপনি ওইভাবে করতে পারেন বা এই কিওয়ার্ড গুলা দেখতে পারেন। কিওয়ার্ড পজিশন চেকারে যদি আমরা যাই, কিন্তু এটা চেক করলে তো পাবো না, কারণ এটা কিওয়ার্ডের সাথে তো আমাদের কিওয়ার্ড মিলতেছে না। এখন যদি এটা কিওয়ার্ড আমি ইনভেস্ট ধরি কথাটা আগে, তাইলে আমার মিলবে। এখানে যদি আমি সার্চ করে এটা দিয়ে যে কিওয়ার্ড পজিশন চেকার, ওয়েবসাইট না, কন্টেন্ট কিওয়ার্ড পজিশন চেকার। আর স্মল এসইও টুল আছে কিন্তু কাজ করে না ভালো, যদিও এক সময় এটাই খালি ব্যবহার করতাম। তো পজিশন, সরি, এটা তো পজিশন, এই পজিশন সেই পজিশন, এটা তো কিওয়ার্ড পজিশন। আরে সার্চ ইঞ্জিনের পজিশন, এটা আপনার কন্টেন্ট ইন কন্টেন্ট পজিশন না। যাই হোক, এটা আপনি ম্যানুয়ালি চেক করবেন, কারণ আমার বোঝা এখন আপনাদের বুঝাতে যা বোঝা বলেছে। প্রমিনেন্সটা আপনার ম্যানুয়ালি চেক করবেন। ইফ ইউ থিংক দ্যাট ইজ গুড, দেন
ইয়েস লেখা দিবেন। ভাই ম্যানুয়ালি কেন চেক করব, এটা একবার ওভারভিউ করবেন? এই যে আপনি এখানে দেখেন, ধরেন আপনি এখানে ফুল এখানে দেখেন আপনি, ফার্স্টে আমাদের কোথায় থাকা উচিত, টাইটেলে থাকা উচিত ছিল তাই না, মেইন টাইটেলে। সো হাউ টু ইনভেস্ট কথাটা মেইন টাইটেলে আছে, দ্যাট ইজ গুড। তারপর আপনার এটা ইউআরএল এ দেখতে হবে, চেকিং, হ্যাঁ ইউআরএল এ আছে, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ অলসো গুড। তারপর আমাদের ফার্স্ট ওপেনিং ইসে থাকতে হবে কথাটা, এখানে যদিও ইনভেস্টিং কথাটা আছে বাট ইসে নাই, ওই মেইন কিওয়ার্ডটা নাই। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আমার একটা আর্টিকেলে গেছিলাম, যেটা আমি যেটা যেভাবে দিছিলাম, এটা যদি আমি যাই তাহলে আরেকটু ভালো করে বুঝবেন। যেমন আমার মেইন কিওয়ার্ড যদি এটা হয়, হ্যাঁ এটা আমি দেখেন, এটা আমার টাইটেলে আছে, এটা আমার ওপেনিং এ আছে, যে এটা ওপেনিং মানে ওপেনিং প্যারাগ্রাফ, একটা লাইনের প্যারাগ্রাফ হলেও ওপেনিং প্যারাগ্রাফ এটা আছে, ওপেনিং সেন্টেন্সটাই ওপেন হয়েছে এটা দিয়ে। তারপর ইউআরএল এর মধ্যেও এটা আছে পজিশনটা। তারপর এখানে দেখেন এই প্যারাগ্রাফের লাস্টে আবার এটা আছে। তারপর আহ এটাতে মাঝখানে একটা গ্যাপ আছে বোধহয়। তারপর আমি ইন কন্টেন্টের মধ্যে টু টাইমস ব্যবহার করছি এটা। সো আমি এই পজিশনটা আর এটা দেখাইলাম, আর এখানে পেলাম। সো আমার যে ডেন্সিটিটা ঠিক না থাকলেও আমি যে কবে যেখানে ইউজ করছি সেখানে আমার প্রমিনেন্সিটা এখানে আমি দেখি ঠিকই দেখতে পাচ্ছি। সো যদি আমার ডেন্সিটিতে সমস্যা আছে, তো আমি এখানে প্রমিনেন্সে আমি ইয়েস দিলাম। তারপর বুঝতে পারছেন কিভাবে চেক করবেন ভাই প্রমিনেন্স বলতে তো এখানে আমি আগে প্রথমে দেখবো যে টাইটেলে আছে কিনা, ইউআরএল এ আছে কিনা, বিগিনিং এ আর এন্ডিং এ, এই চারটা। প্রমিনেন্স বলতে এটা এটা বোঝাচ্ছে না। প্রমিনেন্স এটা আপনার ডিপেন্ড করতেছে আপনার আপনার কন্টেন্টের ইসের উপর, মানে কিসের উপর কন্টেন্ট। এখন এটা যদি সেলিং কন্টেন্ট হয় তাহলে এক জায়গায় এক ধরনের হবে। আপনার এটা যদি আপনার ব্লগ কন্টেন্ট হয় তাহলে এটা হলো আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটা একটা আর্টিকেলের কোন পয়েন্টটাতে আপনার কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার রিডার কাছে এটা ভালোভাবে পৌঁছাবে, বা ওরা এটা বুঝতে পারবে বা অ্যাকসেপ্ট করবে। তো এখন দেখেন, যেটা মানে বট সাজেস্ট করে যেভাবে, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের শুরুতে কিওয়ার্ডটা থাকা ভালো এবং ওপেনিং প্যারাগ্রাফে কিওয়ার্ডটা থাকা ভালো। সো ওপেনিং প্যারাগ্রাফে তো থাকবেই, সাথে ওপেনিং প্যারাগ্রাফের ওপেনিং সেন্টেন্সটাতে থাকা আরো ভালো। ওপেনিং সেন্টেন্সটা শুধু থাকলে হবে না, যদি সেন্টেন্সটাই শুরু হয় আপনার কিওয়ার্ড দিয়ে তাহলে সেটা আরো এক্সেলেন্ট। বুঝতে পারছি? সো সরি, তো এই ধরনের যে জিনিসগুলো আছে, আপনার যে ডেনসিটিটা, কারণ আপনার এখানে তো একটা ডেনসিটি মেনটেন করতে হলে আপনার তো কিওয়ার্ড গুলো ব্যবহার করতেই হবে। এখন কিওয়ার্ড গুলো আপনি কোথায় ব্যবহার করছেন সেটার উপর বেস করে। এখন আপনি দেখেন এই ফার্স্ট প্যারাগ্রাফে আমি দুইবারই ব্যবহার করছি, ওপেনিং সেন্টেন্সে করছি, আমি এখানে আবার এন্ডিং এ একবার করছি। এখন আমি যদি এখানে করতাম তাহলে আমার এটা উচিত ছিল যে আমার ফার্স্ট লাইনে এটাকে ইনভলভ করে দেওয়া, অথবা আমার লাস্ট লাইনে ইনভলভ করে দেওয়া। এখন লাস্ট লাইনে আমি কিভাবে ইনভলভ করবো না ফার্স্ট লাইনে ইনভলভ করবো কিভাবে, সেটা আমাকে মেনটেন করার জন্য আবার আমার প্রক্সিমিটি চেক করতে হবে। অর্থাৎ এখন এখানে আপনি দিছেন কিওয়ার্ড, আপনি যদি এখন এখানে দেন তাহলে কিওয়ার্ডের মাঝখানে বিটুইন টু কিওয়ার্ডস যে গ্যাপ বিটুইন টু ওয়ার্ডস, টু কিওয়ার্ডস, এটা কিন্তু কম হয়ে যাচ্ছে। বা বারবার যখন আপনি কিওয়ার্ডটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার জিনিসটা মানে হচ্ছে না, ভালো শোনাচ্ছে না, বা ভালো পড়তে কেমন একটা লাগতেছে, মানে একই কথা বারবার বলার মতো হয়ে যাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে যে আপনি এখানে ব্যবহার করছেন, তাহলে দ্যাট উইল বি বেটার যে আপনার সেকেন্ড প্যারাগ্রাফের আপনি মাঝে কোথাও একটা সেন্টেন্স শুরু করেন ওইটা দিয়ে, অথবা এন্ডিং এ একটা শুরু করেন, কিওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স শুরু করেন, অথবা এখানে একটা গ্যাপ হয়েছে বা আপনি যান এখানে যান। মোট কথা, কিওয়ার্ড যখন আমরা সাজাবো তখন মাঝখানে অতিরিক্ত গ্যাপও থাকা যাবে না, আবার একদম শর্ট গ্যাপও থাকা যাবে না। সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। যেই জিনিসগুলো আপনারা গাইডলাইন, একদম কমপ্লিটলি গাইডলাইন পান যখন আপনারা টুলস ব্যবহার করে কোনো কন্টেন্ট লিখতে যান, তখন কিন্তু বলে যে আপনাদের মাঝখানে দুইটা কিওয়ার্ডের মাঝখানে এতগুলো ওয়ার্ড আছে, সো এর মাঝখানে কোনো কিওয়ার্ড নাই যেখানে থাকা উচিত। তো তখন কিন্তু একটা ওখানে কিওয়ার্ড ব্যবহার করলে কি হয়, ওই জিনিসটা ওই ইরোরটা চলে যায়। বুঝতে পারছি? ভাই এখানে যদি কিওয়ার্ডের জায়গায় লাইক কিওয়ার্ডের সিনোনিম টাইপেরও হয় তাইলেও কি আমরা ইউজ করব, নাকি জাস্ট এক্সাক্ট কিওয়ার্ডটাই সার্চ করতে হবে? এটা হচ্ছে প্রক্সিমিটি প্রমিনেন্সি জিনিসটা কিন্তু সব কিওয়ার্ডের জন্য প্রযোজ্য, বাট আপনি যখন কাউন্ট করবেন ইন্ডিভিজুয়াল একটা কিওয়ার্ডের কথা কাউন্ট করবেন, এখানে এলএসআই কিওয়ার্ড বা আপনার যে রিফ্রেজিং যে কিওয়ার্ড গুলো আছে সেটাও এখন করতে পারেন। এখন সেটা যদি আপনি করেন, ধরেন এই টেক্সান্স ভার্সেস প্যান্থার্স, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, মানে এক্সাক্ট কিওয়ার্ড। এখন আপনি
এখানে দেখেন বিগিনিং শুরু হয়েছে কিন্তু ভার্সেস দিয়ে না, টেক্সান্স এন্ড প্যান্থার্স দিয়ে, তাই না? এখন এটা দিলাম, এখন এটা দেওয়ার পাশে যদি আমি দেই যে আমি এখানে যদি আমি এখন আবার ভার্সেস দিয়ে এটা দিই, তাহলে জিনিসটা দেখতে তো সুন্দর দেখাচ্ছে না। আর এখন কিন্তু গুগল আপডেটেড হয়েছে কি, আগে শুধু এক্সাক্ট ম্যাচ দিলে এক্সাক্ট ম্যাচই ধরতো, এখন কিভাবে ধরে, কাউন্ট করে হচ্ছে এই টেক্সান্স কথাটা যেখানে আছে, এই কিওয়ার্ডের একটা পার্ট টেক্সান্স, সো এটাকেও কিন্তু সে কাউন্ট করবে যে এই টেক্সান্স কথাটা কয়বার আছে এটার মধ্যে, প্যান্থার্স কথাটা কয়বার আছে, সেটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউন্ট করবে। আমি বুঝলাম না আমার এত খুশখুশি লাগতেছে কেন। সো এই যে এইটা, তা এখানে জিনিসটা কি আমি কি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, মনে করেন যে এটা কি একটা প্রমিনেন্সি রিলেটেড? এটা কি প্রমিনেন্সি রিলেটেড? জি ভাই, হ্যাঁ বলেন। মনে করেন আমরা একটা আর্টিকেল পাইলাম কিওয়ার্ড রিলেটেড, যেটা অলমোস্ট 4 থেকে 5 হাজার ওয়ার্ড। পরে দেখলাম যে প্রথম দিকে কিওয়ার্ড আসছে, শেষের দিকে কিওয়ার্ড আছে, মাঝে কিছুই নেই, তাইলে কি সেটা তো পজিটিভ ইয়ে হবে না, তাই না? না, ওটা নেগেটিভ হবে, কারণ আপনার এখানে কিওয়ার্ড ডেনসিটি তো ঠিক থাকলো না, প্রক্সিমিটি প্রমিনেন্সি তো ঠিক থাকলো না, প্রক্সিমিটিতে ধরা খেয়ে গেল, কারণ এটার বিটুইন গ্যাপ বিটুইন টু ওয়ার্ডসটা তো অনেক বেশি হয়ে গেল না। ঠিক আছে ভাই, বুঝছি। মানে চেষ্টা আইডিয়াল হচ্ছে আপনার কন্টেন্ট যদি বড় হয়, এভরি 100 অথবা এভরি 200 এর পর পর আপনি কিওয়ার্ড গুলা ইউজ করবেন। বেটার এভরি 100 ওয়ার্ডস এ একবার কিওয়ার্ডটা ব্যবহার করা, অথবা 2 টাইমস, 1 টাইমস অথবা 2 টাইমস ব্যবহার করা। এর থেকে বেশি বড় গ্যাপ হয়ে গেলে ওইটা একটু বেশি ই হয়ে যায়। সো এই এতটুকু ক্লিয়ার হয়েছে? আর কোন কোশ্চেন আছে এখানে? না ভাই, বুঝছি। বাকিরা কি বুঝেন নাই নাকি বুঝছেন? বুঝলাম না, একজন লিখছেন না, একজন লিখছে জি। মানে আচ্ছা, আমি প্রমিনেন্সি আর প্রক্সিমিটি বিষয়টা আরেকবার বলতেছি। দেখেন, সেম কথা রিপিট হচ্ছে। প্রমিনেন্সিটা হচ্ছে কিওয়ার্ড, আমরা যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটাকে আমাদের এমন এমন জায়গায় প্লেস করতে হবে যেখানে আমাদের রিডারের দৃষ্টি আকর্ষণ করে। ইটস লাইক আপনার যখন একটা রেস্টুরেন্টে আপনি করবেন বা একটা জায়গায়, আমরা যখন ব্র্যান্ডিং এর যে আইডিয়া যদি আমাদের থাকে, তাহলে আমরা দেখবো, আমরা যদি কোনো শোরুমে যাই, শোরুমে যখন দেখবো ওই শোরুমে ঢুকতেই এন্ট্রেন্সে দেখে দেখা যাবে যে কিছু অফারের প্লে কার্ড থাকে, কিছু কার্ড দেওয়া থাকে গেটের সামনে, অথবা আপনি ঢুকলেই কাউন্টারের আশেপাশে কার্ড দেওয়া থাকে, এবং আপনি যখন ইভেন বসবেন কাউন্টারে, ক্যাশ কাউন্টারে, তখন ক্যাশ কাউন্টারেও কিন্তু কিছু কার্ড দেওয়া থাকে, তাই না? সো কার্ড গুলো এমন পজিশনে দেওয়া থাকে যেন আমাদের কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে, দৃষ্টিটা ওখানে যায়। সো এই কার্ডটা প্লেসিং করা, এটা কিন্তু এই জিনিসটা যেটা, এটা হচ্ছে প্রমিনেন্সি। অথবা আপনি ধরেন আপনি একটা দিছেন, একটা বিলবোর্ড দিছেন, সো দেখবেন একটা জিনিস খেয়াল করবেন আপনারা, বিলবোর্ড গুলো একটু অ্যাঙ্গেলে দেওয়া থাকে অলওয়েজ। সো এখানে যে ছবিগুলো দেওয়া থাকে, এই ছবিগুলোর দিকে তাকালে মনে হয় আপনি যেদিকে যাচ্ছেন ছবিটা আপনার দিকেই তাকায় আছে। সো এটা যে প্লেসমেন্ট, এটা প্লেসমেন্ট যে জিনিসটা, মানে যে এমন একটা জায়গায় প্লেস করা, সেই জায়গা থেকে আপনার সরাসরি মানে যে ভিউয়ার্স আছে বা যে রিডার আছে তার দৃষ্টি আকর্ষণ করতেছে। সো এই যে কিওয়ার্ড গুলো আমরা যখন প্লেস করব, সো ডেনসিটিটাকে মেনটেন করে যখন আমরা কিওয়ার্ড গুলো প্লেস করব, সো কিওয়ার্ড এমন এমন জায়গাতে, সেন্টেন্সের এমন এমন জায়গাতে প্লেস করা বা কন্টেন্টের এমন এমন জায়গায় প্লেস করা যেখান থেকে একজন রিডার কি করতে পারবে, খুব সহজেই আপনার কিওয়ার্ডটাকে তার দৃষ্টিতে পড়বে, অথবা সে ওইটাকে বুঝতে পারবে যে এটা হচ্ছে মেইন টপিক। এবার কি বুঝতে পারছেন প্রমিনেন্সি আচ্ছা জিনিসটা? ভাইয়া, কিওয়ার্ড প্রক্সিমিটি আর কিওয়ার্ড ডেনসিটি এই দুইটার ভেতরে ডিফারেন্সটা একটু পরে বললে বলতেছি, আমি একটা শেষ করি। আচ্ছা, প্রমিনেন্সি জিনিসটা তাহলে কি, পারফেক্ট জায়গায় প্লেসমেন্ট করাটাই হচ্ছে প্রমিনেন্সি। আচ্ছা, এবার আসি প্রক্সিমিটি। প্রক্সিমিটি জিনিসটা কি? প্রক্সিমিটিটা হচ্ছে এই যে দুইটা কিওয়ার্ডের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা বা এই যে ফ্রিকোয়েন্সি, এটা এই জিনিসটাকে মেনটেন করা। লাইক আপনি দেখলেন, আপনি আমরা কথায় কথায় আমাদের কিছু হয়, অনেকের কিছু মুদ্রা দোষ থাকে, যে কথায় কথায় ধরেন বলে, যেমন আমার একটা মুদ্রা দোষ মাঝখানে কিছু ছিল, যে যাই হোক, যাই হোক, কথায় কথায় আমি যাই হোক বলতাম, একটু বলবো যাই হোক বলতাম। তো যখন এই যাই হোক কথাটা আমি বারবার বলতেছি, তখন আমার কথার মধ্যে কিন্তু একটা
তালটাকে বেতাল হয়ে গেল, তাই না? সো এই যে তাল বেতাল মানে বেতাল হয়ে যাওয়াটা, এই জিনিসটাই হচ্ছে প্রক্সিমিটি মেনটেন করা। অর্থাৎ আপনার যে কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করতেছেন, এই কিওয়ার্ডটা ব্যবহার করার যে গ্যাপটা, আপনি কোন ডিস্টেন্সে দুইটা কিওয়ার্ডের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে মেনটেন করাটাই হচ্ছে প্রক্সিমিটি। এখন আসেন হচ্ছে প্রক্সিমিটি জিনিসটা বুঝছেন? জি ভাই বুঝছি। রুকে, প্রক্সিমিটি জিনিসটা বুঝছেন? আচ্ছা, এখন আপনার কোশ্চেন ছিল হচ্ছে, আবিদের কোশ্চেন ছিল হচ্ছে ডেনসিটি আর প্রক্সিমিটির মধ্যে তফাৎটা কি। ডেনসিটিটা হচ্ছে আমাদের একটা ফিক্সড একটা কাউন্ট আছে, মানে ঘনত্ব আমরা মেপে নিছি যে আমরা 100টা ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড আমরা সর্বোচ্চ 2 বার ব্যবহার করব, তাই না? তো এটা যেখানেই হোক, কিন্তু আপনার 100টার মধ্যে 2 টাইমস থাকাটা, এই 2%টা হচ্ছে ডেনসিটি। যে আপনি 2 বার ইউজ করতেছেন বা 4 বার ইউজ করতেছেন, সেটা হচ্ছে ডেনসিটিটা। আর প্রক্সিমিটিটা কি? এই যে 4 বার ইউজ করছেন, এই 4 বার কোথায় কোথায় ব্যবহার করছেন এবং এই 4টার মধ্যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে প্রক্সিমিটি নির্ণয় করে। এই গ্যাপ নির্ণয় করাটা প্রক্সিমিটি। আবিদ, ক্লিয়ার বিষয়টা? জি ভাই বুঝছি। অলরাইট, সো এখানে আর কোনো কোশ্চেন আছে কারো? অলরাইট, তাহলে আমাদের কিওয়ার্ড প্রক্সিমিটি গেল। সো এটা যদি ইফ ইউ থিংক দ্যাট ইজ গুড ইন পজিশন, দেন রাইট হিয়ার ইয়েস। তারপর আসবে সোশ্যাল শেয়ার। সোশ্যাল শেয়ার কোনো মেনটেন করার টুলস আছে নাকি? নাই, এটা আমি দেখি নাই, আমার কখনো লাগে নাই আর কি। ওকে, তো একবার দেখেন সোশ্যাল শেয়ার যদি আমি চেক করতে চাই, এখানে আছে কিনা আমি জানি না। সোশ্যাল, সোশ্যাল শেয়ার চেকিং। এই জন্য আমি কখনো টুলস ইউজ করি নাই, কিন্তু এটা ব্যবহার করার কোনো ওয়ে আছে আমি দেখতেছি কোথাও পাওয়া যায় কিনা। সো আমি যদি ফুল এ যাই, আমি দেখি এটা হচ্ছে, আমি আপনাদের সাথে এই করতেছি, এই সাইট ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। সো আমি একটু দেখি এটা কি করা, কিভাবে রেজাল্ট দেয়। গুড, এটা মনে হয় যে এরকম 4টা একটা একটা করে দেখাবে যে সেশন শেয়ার আছে কিনা। সো এটা বের হোক, এর মধ্যে বলি এই সোশ্যাল শেয়ার শেষ। তো এইটার এই মাধ্যমে আমাদের মানে অ্যানালাইসিস করা কমপ্লিট হবে। এরকম আমি যেটা বলছিলাম প্রথমেই, আমাদের টার্গেট থাকবে হচ্ছে মিনিমাম 10টা কম্পিটিটর কি করা। যদি আপনি কমপ্লিট কারো নেন, মানে কমপ্লিটলি একটা কন্ট্রাক্ট নেন যে আমি তোমার টোটাল এসইওটাকে মেনটেন করব মান্থলি হিসেবে, অথবা একটা কন্ট্রাক্ট নিলেন 6 মাসে তোমার এসইওটা ইমপ্রুভ করব, তখন যদি আপনি কম্পিউটার অ্যানালাইসিস করেন অথবা আপনি নিজের সাইটের জন্য যদি কাজ করেন, কি করতে হবে? আপনার কিওয়ার্ডের উপর মিনিমাম 10টা সাইটকে এভাবে রিসার্চ করতে হবে। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে হোয়াট ইজ ইউর পজিশন। ঠিক আছে? তো নর্মালি আপনার যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো, ডেফিনেটলি আমরা নিজেদের কাজের মতো করবো না যদি কন্ট্যাক্ট না হয়। কারণ কন্ট্যাক্ট যদি হলে কেন করবো? কারণ ক্লায়েন্টের সাথে আমার কন্ট্যাক্ট থাকবে যে আমি এটা টপ র্যাঙ্কে নিয়ে যাবো উইদিন 6 মান্থ অর 9 মান্থ, এরকম একটা ডিউরেশনের মধ্যে। সেক্ষেত্রে আমাকে যতটা এফোর্ট দেওয়া যায়, তত ফার্স্ট আমার কাজ করতে হবে, তাই না? আর যেহেতু যদি আমি একটা একটা করে কাজ করি, তার মানে কি আমি যখনই কাজ করব,
একটা অডিটের জন্য আমরা যে প্রাইসটা দিব সেটা হচ্ছে একটা সিঙ্গেল কম্পিটিটরের জন্য দিব, এবং যখনই বলবে যে না আমাকে একাধিক কম্পিটিটর অ্যানালাইজ করে দাও, তখন প্রতিটা কম্পিটিটরের জন্য আলাদাভাবে চার্জ করবেন। আচ্ছা, উনি আসতে আসতে আমরা মোটামুটি ভাবে এতটুকু বুঝলেই হবে। উনি আসলে তো আসলো, না হলে আমাদেরকে দেখতে হবে ম্যানুয়ালি যে ফেসবুকে ফুলের সাইট আছে কিনা, বা টুইটারে ওদের ওদের অ্যাকাউন্ট আছে কিনা, লিঙ্কডইনে আছে কিনা, থাকলে ওদের ফলোয়ার্স কি অবস্থা, সেইগুলা চেক করে ওরা আর কি পেজ গুলা ওখানে মানে পোস্ট গুলো ওখানে শেয়ার করে কিনা। শেয়ার করলে, শেয়ার হলে ওগুলো আপনি এখানে দিতে পারেন যে হ্যাঁ ফেসবুক শেয়ার বা টুইটার শেয়ার হয়, বা ওদের ফেসবুকে কত আছে ফলোয়ার, কত আছে টুইটার ফলোয়ার, কত আছে, এগুলো ইন্ডিভিজুয়াল উল্লেখ করে দেওয়া যায়। এখানে আপনি সোশ্যাল শেয়ার আমি দিয়েছি, এখানে আপনি ফেসবুক বা টুইটার এভাবে ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারেন, বাট যেহেতু আমি একটু শর্টে করছি এই জন্য আমি সোশ্যাল শেয়ারটা শুরু দিয়ে দিলাম। ওখানে আপনার যে রেজাল্ট আসবে বা আপনি যেটা ম্যানুয়ালি খুঁজে বের করবেন সেটা ওখানে রেজাল্ট দিয়ে দিতে পারেন। এই ছিল কম্পিটিটর অ্যানালাইসিস ক্লাস। তো এখানে আমার মনে হয় কোশ্চেন তো সবাই নিয়ে নিছি, তবুও দেখেন লাস্ট টাইম কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন, কারণ আমরা এরপরে দেখবো গুগল কনসোলে ঢুকবো। নিচে লেখেন। বায়ারের কাজ করার নিচে সময় লেখেন। আমরা টোটাল কয়টা সাইটের জন্য করব, বুঝি নাই। অ্যানালাইসিস করব? বুঝি নাই। যখন বায়ারের কাজ করব তখন কয়টা কয়টা সাইট অফার করব, যে কয়টা সাইটের কম্পিটিটিভ অ্যানালাইসিস আপনি করব? নরমাল অডিটের সময় একটা বোনাস হিসেবে দিবেন যে আপনার গিগ যেটা থাকবে সেটার সাথে আপনি অ্যাড করে দিবেন ওয়ান কম্পিটিটর অ্যানালাইসিস। তারপর নিচে গিগ এক্সট্রা কিছু অপশন, একটা অপশন আছে ওখানে দিয়ে দিবেন যে আমি আরো অ্যানালাইজ করব, একটা আরো যদি অ্যাডিশনাল জিনিসের জন্য আমি এত টাকা করে চার্জ করব, এইভাবে দিয়ে দিবেন। নর্মালি আপনার প্যাকেজে একটা করে ইনক্লুড থাকবে, অথবা আপনি যদি পারেন দুইটা তিনটা পাঁচটা দিতে পারেন, এটা আপনার উইশের উপর নির্ভর করতেছে। ঠিক আছে ভাই। আবিদের সব গিগ রিলেটেড কাজ, আরে কাজ আগে শিখেন তারপর গিগ পরে দিয়েন। গিগ রিলেটেড কোশ্চেন গুলো হবে তো, কাজ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলেন। আর কোনো কোশ্চেন? না ভাই নাই। কোশ্চেন আছে নাকি নাই এটা জানাইতে আপনাদের এতক্ষণ লাগতেছে? নিচে একটু রিপ্লাই দিলে হয়ে যায়। এটা কোশ্চেন না, এটা করে দিব না, এটা কোশ্চেন না। কোশ্চেন আছে কিনা সেটা বলবেন, আগে সেভ করে রাখি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। আমি এটা এক্সেল ফাইলটা এখন দেখে দিয়ে দেই, নাহলে ভুলে যাব। এটা কি এখানে যাবে? যাবে না। ফেসবুকে যাবে না, ফেসবুকে দিয়ে দেবো না। ওকে, সো এখন যাব আমরা গুগল কনসোলে। সব ধরে যা। আচ্ছা, গুগলে কিন্তু কিছু আপডেট আসছে, সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি নাই। সেটা যদিও এই আপডেটটা অনেক পুরাতন, কিন্তু এটা এখন নতুন ভাবে খুব বেশি ঢালাও মানে কাজ করতেছে। যেমন যাই আমি কনসোলে যাচ্ছি, তার আগে একটা কনসোলে তো মানে আপডেট নাই, দেখেন একটা নোটিশ দিচ্ছে যে ওকে গেল কই নোটিশটা 17 থেকে, মানে 17 তারিখ থেকে এটা আপডেট হইতেছে না, গুগলে কাজ করতেছে। এখানে যেমন আমি যদি একটা সাইট লিখি, একটা যেমন এই দেই,
ওয়াচ নেটফ্লিক্স ফ্রি দেই, আসবে কিনা এখানে, রেজাল্ট আসুক পরে দেখি। এই যে দেখেন, এই যে একটা কথা দেখতেছেন, টাইটেল চেঞ্জড। আচ্ছা সবার মাইক্রোফোনটা অন করেন তো, জি ভাইয়া। সবাই বলেন লাভবাহিক উপস্থিত উপস্থিত উপস্থিত। উপস্থিত। কই আর কই, তিনজন আরো বাকি। বলেন সবাই বলেন উপস্থিত উপস্থিত বলেন, আমি কনফিউজ। উপস্থিত। মিতু মিতু নাই, মিতু গেছে গা। আচ্ছা যাই হোক, দেখেন এই যে টাইটেল চেঞ্জ দেখা যাচ্ছে, লেখা হচ্ছে, তার মানে আপনি যে মেটা টাইটেলটা দিচ্ছেন আপনার সাইটে সেটা গুগলের মতো চেঞ্জ করে নিছে। আপনার অরিজিনাল মেটা টাইটেলটা হচ্ছে এটা, এই যে টাইটেল চেঞ্জ এখানে নেটফ্লিক্স বাংলাদেশ ওয়াচ টিভি শো অনলাইন, কিন্তু ও দিছে এখানে কি বলে ওয়াচ টিভি শো অনলাইন, ওয়াচ মুভিজ অনলাইন, ওয়াচ মুভিজ অনলাইন। এখানে আরো কিছু ধরনের চেঞ্জ আছে, বাংলাদেশ অনলাইন। তার মানে আপনার যে টাইটেলটা দেওয়া ছিল সেই টাইটেলটাকে চেঞ্জ করে সে এটা সাবমিট করছে, এখানে সাবমিট করছে। তারপর আপনি এখানে দেখেন এই টাইটেলটাকে আবার চেঞ্জ করছে। সব কিন্তু চেঞ্জ করা না, এটা কিন্তু যেমন ছিল এমনই আছে। এটাও চেঞ্জ করছে, এটা চেঞ্জ করে এই দেখেন এটার নিচে হাউ টু গেট নেটফ্লিক্স ফর ফ্রি 9 ওয়েজ 100% ওয়ার্কিং ইন সেপ্টেম্বর 2021, কিন্তু ওইখানে টাইটেল শো করতেছে কি হাউ টু গেট নেটফ্লিক্স ফর ফ্রি 2021। দেখছেন? সো এই জিনিসটা কিন্তু আগে হইতো, কিন্তু কম পরিমাণে হইতো, খুব কম পার্সেন্টেজে হইতো, বাট এটা কিন্তু এখন খুব হাইলাইটেড হইতেছে। এবং এখন হাইলাইটেড হয়েছে দেখে এই নিউজটা এখন মোটামুটি ভাবে যারা ডিজিটাল মার্কেটার তাদের মাঝখানে তারা একটু ফোকাসলি দেখতেছে। অর্থাৎ আমরা যে মেটা টাইটেল বা মেটা ডিসক্রিপশন গুলো আগে ব্যবহার করতাম আমাদের যে সাইটে, আমরা যখন কোনো পোস্ট লিখছি, কন্টেন্ট লিখছি, তখন আমরা দেখছি না মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন দিছি। সো এটা কিন্তু এরকমই থাকবে বিষয়টা তা না। গুগল এতটাই স্মার্ট হয়ে গেছে, সে আপনার কন্টেন্টটাকে রিড করবে, বট রিড করে, গুগল না, নট অনলি গুগল, এভরি সার্চ ইঞ্জিন। সো এটা মানে এআই এখন নেক্সট লেভেলে চলে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এখন নেক্সট লেভেলে চলে গেছে। হ্যাঁ, এটার মানে কি যে করতেছে, ইউ কান্ট ইভেন ইমাজিন যে কি করতেছে। সো এটারই একটা ধারাবাহিকতা হচ্ছে এটা, এর একটা মানে ফলো রেজাল্ট হচ্ছে এটা, যে আপনি কন্টেন্টটা কি নিয়ে লিখছেন সেটাকে সে অ্যানালাইজ করতেছে, করার পরে আমি কি কি সার্চ কোয়ারি দিয়ে সার্চ করতেছি সেটাকেও সে অ্যানালাইজ করতেছে, করার পর আপনার ওই সার্চ কিওয়ার্ডের সাথে আমার যে কন্টেন্টের যে কিওয়ার্ড আছে, কন্টেন্টের যে মেটা টাইটেল আছে সেটাকে দেখতেছে, যে সে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে আপনার সাথে শো করতেছে যেটা সে বেটার রেজাল্ট মনে করতেছে। সে যদি মনে করে যে হ্যাঁ এই দিস কন্টেন্ট ইজ ফর দিস সার্চ, তাহলে কি করতেছে এই টাইটেলটাকে চেঞ্জ করে আপনার সামনে ডিসপ্লে করতেছে, ডিসপ্লে করে আপনাকে বুঝাইতেছে যে হ্যাঁ তুমি যেটাকে খুঁজতেছো এটাই সেটা। বাট যদিও ওই টাইটেলটা যে রাইটার ছিল সে কিন্তু দেয় নাই, এটা কি করছে, মডিফাই করছে কে, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন বট গুলা। বুঝছেন কোন লেভেলে চলে গেছে? So এখন কপি পেস্ট করে কোনো হয় না, এখন রিয়েল কন্টেন্ট দিলে বুঝতে পারে যে টাইটেল চেঞ্জ। এটা একটা লেটেস্ট আপডেট আর কি, মানে লেটেস্ট মানে ওল্ড আপডেট, বাট লেটেস্টলি এটাই হয়েছে, মানে রিসেন্টলি এটা মানে বেশি ভাইরাল হয়েছে। কনসোলে যাই, কনসোলে গিয়ে যেটা আপনার, আমার তো এখানে সবই প্রপার্টিজ অ্যাড করা, কোনটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো বলেন? কোনো ডোমেইন কি আছে ফাঁকা? এটা তো হোস্টই করা নেই। এডবেট সেন্টার মানে হোস্ট করা আছে, ডেভেলপ করা নাই। হুম, এটা হোস্ট করা আছে, ডেভেলপ করা নাই। ওকে, সো আমার এখানে মনে হয় এডুকেট সেন্টারটা নাই। সো আমি এডুকেট সেন্টারটা দিয়ে দেখাই। ওকে, সো আমরা নর্মালি যখন এখানে কোনো প্রপার্টিজ অ্যাড করব, তখন আমাদের যাইতে হবে সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পর
কই গেল? সরি, সেটিং এ না, এখানে ক্লিক করে এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের দেখা যাবে অ্যাড প্রপার্টিজ। অ্যাড প্রপার্টিজে যদি যাই, যে আমি আমার ইউআরএল লিখছি, এখানে যাব। আমি আমার ইউআরএলটাকে আমি এখানে ক্লিক করে দেই, সরি পেস্ট করে দেই। পেস্ট করে যদি কন্টিনিউতে যাই, তখন দেখেন আমাকে কিছু ফাইল দিছে। এই ফাইলটাকে যে কোনো, হয়তো বা আমি এইটাকে, এখানে কয়েকটা ওয়ে আছে এটা ভেরিফাই করার জন্য। এটা ট্যাগ দিয়ে ভেরিফাই করতে পারি, এইচটিএমএল ফাইল দিয়ে ভেরিফাই করতে পারি। তো বেটার হচ্ছে এইচটিএমএল ফাইল ডাউনলোড করে আপলোড করে দেওয়া, এটা ভালো হয়। তারপর যদি ওইটা যদি কাজ না করে, তাহলে আপনি এইচটিএমএল ট্যাগটাকে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এটা ডাব্লিউপি সাইট, সো আমার এইচটিএমএল ট্যাগ ইউজ করতে হলে আমাকে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে হবে। তো আমি যেহেতু সিপ্যানেল অলরেডি ঢুকে গেছি, সো আমি এই জিনিসটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করে এটাকে আমি আপলোড করে দিব ওখানে আমার রুট ডোমেনে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই একই রকমের নেমের ফাইল দুইটা আছে, এই জন্য এই জিনিসটা কি দেখাচ্ছে, মানে ওয়ান দিচ্ছে। আমি এটা কেটে দিই। সেটা আমার ডেস্কটপে নিয়ে আসি। অলরাইট, সো আমি এখানে আসলাম। এখানে আমি রুট ফোল্ডারে আছি, রুট ডোমেইনের ফোল্ডার, মেইন ফোল্ডারে আছি। মেইন ফোল্ডারে এসে আমি সুন্দর মতো এটাকে আপলোড করে দিব। সো আমার এখানে এটা আপলোডেড হয়ে গেছে। আপলোডেড হয়ে যাওয়ার পর এখানে জাস্ট সিম্পলি ভেরিফাই দিব। ওনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টিজে। এখানে যাওয়ার পর আমাদের কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি আমরা ভেরিফাইডটা দেখাইলাম, কিন্তু এটার কাজটা কি, বেসিক্যালি আমরা এটা কেন ভেরিফাই করবো সেটা বলি নাই। গুগল কনসোলে এই করতে হবে হচ্ছে, গুগল কনসোলে আপনার প্রপার্টিজ অ্যাড করা বা আপনার সাইটটাকে অ্যাড করার মেইন কারণ হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের সাথে আমাদের সাইটটাকে পরিচিত করব, গুগলের সাথে, নট সার্চ ইঞ্জিন। এটা স্পেসিফিক গুগলের সাথে আমাদের সার্চ, এই যে মানে এটাকে দিব। এটার আগে নাম ছিল ওয়েবমাস্টার টুলস, যেটা এখন কনসোল হিসেবে পরিচিত। এখানে দেখেন বাম পাশে অনেকগুলো ওয়ে আছে। এখানে আপনি পারফরমেন্সে দেখতে পারবেন আপনার সাইটের কি অবস্থা, যদি এটা নতুন মাত্র এডিট হয়েছে এই জন্য এখানে কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না। তো আমি যদি এটাকে একটু আমার আলাদা প্রপার্টিজে আমি যদি যাই, 24/7 যদি যাই, এখানে দেখেন আমার এখানে পারফরমেন্সে যদি যাই, ওভারভিউতে যদি যাই, ওভারভিউতে গেলে আমাকে কি দেখাচ্ছে, কিছু রেজাল্ট দেখাচ্ছে। টোটাল 2517 টোটাল ওয়েব সার্চ এন্ড ক্লিকড। এটা কবে থেকে কবে, মানে লাস্ট মানে জুন থেকে এই পর্যন্ত, লাস্ট 6 মান্থে আমার এটা হচ্ছে একটা প্যারামিটার রেজাল্টের। ঠিক আছে, সো আমি যদি পারফরমেন্সে যাই, পারফরমেন্সে গেলে আমার এখানে টোটাল ক্লিক পড়ছে হচ্ছে 2.52K এবং টোটাল ইমপ্রেশন হচ্ছে 26.5K। সো এখানে দেখেন আমার সাইট গুলো এখানে কি দিছে, টপ কোয়ারিজ, যে কোয়ারিজ এর মাধ্যমে আমার সাইটের লোকগুলো ঢুকছে, অর্গানিক ভাবে ঢুকছে। যে এই ধরনের স্পোর্টস স্ট্রিমিং 24/7.com দিয়ে সার্চ করছে, আমার রেজাল্ট আসছে। এখানে 20 স্পোর্টস স্ট্রিমিং টিভি 24/7 দিছে, এটা আসছে। 24/7 স্পোর্টস স্ট্রিমিং আসছে, দিয়ে সার্চ করছে, কোথায় আসছে আমার তখন মানে আমার এখানে সার্চ, আমার সাইটটা ভিজিবল হয়েছে। এখানে দেখেন কোন কিওয়ার্ডের এগেইনস্টে কত ক্লিক পড়ছে, কত ইমপ্রেশন, ওইটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে দিয়ে দিছে। সো আপনি কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি আপনার যে অর্গানিক, এগুলো কিন্তু অর্গানিক কিওয়ার্ড, এগুলো কিন্তু আমি দেই নাই। সো এই অর্গানিক কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক করছে যেগুলো আছে মোটামুটি। সো আপনি চাইলে এই কিওয়ার্ডটাকে নিয়ে আপনি কিন্তু আরেকটু কাজ করতে পারেন। যেহেতু অলরেডি দেখেন এটা 2000+ ইমপ্রেশন দিছে, 300+ এটা ক্লিক দিছে। তো আপনি কিন্তু এখান থেকে আপনার কোয়ারিজ যেগুলো আছে, সার্চ কোয়ারি বা কিওয়ার্ড গুলা, সেটা কিন্তু বুঝতে পারবেন। এখানে টোটাল আছে হচ্ছে 293 কিওয়ার্ডস এরকম আছে। তো আমি যদি সবগুলোই শো করি, দেখেন এখানে অনেক কিওয়ার্ড আছে, কি কি কিওয়ার্ড দিলে আমার সাইটটা আসে, তাই না? তো আপনি চাইলে এখান থেকে আপনার ডিজায়ার্ড যে কিওয়ার্ডটা আছে সেটাকে আপনি এখান থেকে চুজ করে আপনাকে আরো ইমপ্রুভ করতে পারেন। আচ্ছা ভাই, সার্চ কনসোলের কাছে সাইটটাকে পরিচিত করার জন্য তো এটা আমার সাইটই হইতে হবে, তাই না? হ্যাঁ, এই আপনার সাইটে আপনার সাইট না হলে আপনি তো এটা অ্যাড করতে পারবেন না, কারণ আপনার সিপ্যানেল না হলে আপনি কেমন কিভাবে করবেন, তাই না? হ্যাঁ ভাই, ঠিক আছে। সো এখানে দেখেন এই যে জিনিসগুলো এখানে, কারণ টপ ইমপ্রেশন যেটা ক্রিয়েট করছে, কি ব্যাপার আমার কি দিছে। তো এখানে দেখেন আমি এই করে টপ ইমপ্রেশন গুলো নিয়ে আসলাম। সো এখানে টপ ক্লিক গুলো ইসের মধ্যে, এখানে টপ ক্লিক হিসেবে
সেকেন্ড ইস আছে। এটা ইমপ্রেশন অনুযায়ী ক্লিক থ্রু রেটটা এটা অনেক কম, ঠিক আছে। তো এখানে এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখবেন পারফরমেন্সে। তারপর ইউআরএল ইন্সপেকশনে যে আমি দেখতে পারবো যে আমার এখানে আমার সাইটটা কি ইন্ডেক্সিং হয়েছে কিনা। ধরেন আমার এটা একটা এই যে একটা লিংক আমার সাইটে, আমি যেটাকে যদি এখন সার্চ করি তাহলে আমার এখানে একটা রেজাল্ট দিবে যে এটা কি ইন্ডেক্সিং হয়েছে কি হয় নাই। তো এটা দেখাচ্ছে ইউআরএল ইজ অন গুগল, মানে দ্যাট মিন্স এটা ইন্ডেক্স হয়েছে। আমরা এখানে কভারেজে দেখি সাবমিটেড এন্ড ইন্ডেক্সড, দেখছেন? যদি এটা ইন্ডেক্স না হইতো তাহলে এখানে ওভার প্রিভিউ বা এই টাইপের কিছু একটা থাকতো এবং এখানে দেখতো যে ক্যান বি ইন্ডেক্সড, এই কথাটা এখানে থাকতো। যেহেতু এটা ইন্ডেক্স হয়ে গেছে তো এখানে কভারেজে দিছে সাবমিটেড এবং ইন্ডেক্সড হয়ে গেছে, সাবমিট করার পর এটা ইন্ডেক্স হয়েছে। এটা গেল ইউর ইন্সপেকশনে। সো আপনার যদি ধরেন কোনো সাইট ইন্ডেক্স হয় নাই বাট আপনি এখানে করছেন, আপনি এখানে ই করে দিছেন, মানে কি বলে প্রপার্টিজ অ্যাড করছেন, বাট আপনি চাচ্ছেন যে আপনি একটু ফোর্স ইন্ডেক্সিং করবেন। নর্মালি তো আমাদের সাইট গুলোতে বট আসে, ক্রাউল করে, তারপর ইন্ডেক্স করে। বাট আপনি চাচ্ছেন যে আপনি একটু ফোর্সফুলি ইন্ডেক্স করাবেন, তখন আপনি কি করতে পারেন, আপনার ইউআরএলটা এখানে দিয়ে যখন সার্চ করবেন তখন এরকম যদি নট ইন্ডেক্স থাকে বা এখানে ক্যান বি ইন্ডেক্স কথাটা থাকে, বা এটা মোট কথা যদি লেখা থাকে যে ইউআরএল নট ইন গুগল লেখা থাকে এবং এখানে গ্রিন বার থাকবে না, তখন এটা অ্যাশ কালারের বার থাকবে, তখন আপনি কি করতে পারেন, রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করে এটাকে ইন্ডেক্স করে নিতে পারেন, ঠিক আছে। তারপর আসেন কভারেজের অপশনে। কভারেজের অপশনে এটা কি করছে, কোনো এরর আছে কিনা সেটা দেখাচ্ছে, কি কি ই করতেছে। সো সাবমিটেড ইউআরএল 404 জিনিস আমার একটা আমার একটা এরর ধরা পড়ছে। সো এর মধ্যে একটা ওয়ার্নিং ধরা পড়ছে, সাথে আপনার বাকি যে লিঙ্ক গুলো আছে, এই যতগুলো লিঙ্ক আছে এর মধ্যে কি হচ্ছে, একটা ভ্যালিড আর একটা এরর ধরা পড়ছে, আর বাকিগুলো কি হয়েছে, সরি একটা এই ওয়ার্নিং আর একটা এরর দিছে, আর বাকিগুলো হচ্ছে ভ্যালিড এবং এক্সক্লুডেড। এক্সক্লুডেড এক্সক্লুডেড মানে এগুলো এক্সক্লুডেড হলো, বাকিগুলো বাদ দিছে, মানে এগুলোর মধ্যে কোনো ই আসে নাই। এই যতগুলো টোটাল আছে হচ্ছে আমার 3.46 কে ইউআরএল, এর মধ্যে ভ্যালিড আছে এতগুলা, ঠিক আছে। আর এরর আছে একটা, আর ওয়ার্নিং আছে একটাই, আর বাকি যেগুলো আছে এগুলো এখনো ইন্ডেক্সই হয় নাই হয়তো, এটার কোনো রেজাল্টই নেই। দেখছেন অ্যাশ কালার, এটা কোনো কালার ই দেয় নাই। এটা দেখতে সুন্দর দেখায়, সবুজ কালার। তারপর আসেন সাইট ম্যাপে। তারপর আসেন সাইট ম্যাপে। সাইট ম্যাপের আপনার যে সাইট ম্যাপটা আমরা যখন সাবমিট করব, সাইট ম্যাপের তৈরি করার সময় সাইট ম্যাপে কিছু ই থাকবে। যেমন আমি যদি এখানে সাইট ম্যাপে যাই, 24/7/সাইট ম্যাপ এক্সএমএল এ যদি ঢুকি, এখানে দেখেন সাইট ম্যাপে আমার এখানে 5টা ইউআরএল দিছে, 5টা ইউআরএল আমার কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। অর্থাৎ মানে যেখানে যে কয়টা ইউআরএল এখানে পাবো আমরা, সেগুলো আমাদের কি করতে হবে, এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে এটা যদি সাবমিটেড হয়ে যায়, হয়ে যায়, তখন এটা ফেচ করে, অর্থাৎ ই করে সিঙ্ক করে এটাকে, যদি ইন্ডেক্স হয় তাহলে স্ট্যাটাস সাকসেস দেখাবে। আর যেমন একটা সাইট ম্যাপ আমার ফেচ করতে পারে নাই, সেটাকে কুরেন্ট ফেচ দিছে। সো এখানে এই ইউআরএল এর মধ্যে, এই সাইট ম্যাপের মধ্যে অ্যারাউন্ড 392 ইউআরএলস আছে যেটা আমার ডিসকভার হয় নাই, ঠিক আছে। এখান থেকে এটা কিন্তু সাইট ম্যাপ কিন্তু এক একটা এক সময় বাড়ে, এটা অটোমেটিক্যালি বাড়ে। এখানে এক একটা ইউআরএল এর মাঝখানে ভিতরে পোস্টের ইউআরএল থাকে, একাধিক ইউআরএল থাকে। যেমন এই যে সাইট ম্যাপটা, এই সাইট ম্যাপের মধ্যে টোটাল 2টা ইউআরএল ডিসকভার করতে পারছে, বাট যেটাতে আপনার ফেচ করতে পারে নাই সেটাতে আপনার 392 ইউআরএল আছে। এর মধ্যে দেখেন নিচে আবার সেকেন্ড, একদম লাস্ট ওয়ান এবং লাস্ট সেকেন্ড যেটা আছে, এই দুটাতে আবার এক একটা 365 করে ইউআরএল আছে। তো এগুলা আপনার ম্যানুয়ালি এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে কি হবে, গুগল ক্রাউলার যেটা এই সাইট ম্যাপের লিংক ধরে আপনাকে আপনার সাইটটাকে ক্রাউল করতে পারবে আর কি। রিমুভালের কাজ হচ্ছে নিউ রিকোয়েস্ট রিমুভালের কাজ খুব সম্ভবত, আচ্ছা রিমুভালের কাজ হচ্ছে আপনার যে ইগুলো আছে এটাকে রিমুভ করা। আপনার যদি কোনো সাইট ইউআরএল সাবমিটেড ইউআরএল কই, নিউ রিকোয়েস্ট দিলে আসবে। দিয়ে আপনার যেগুলো ইন্ডেক্স করা আছে, আমি বলছিলাম যে যখন অডিট করবেন যে সাইট গুলো দেখবেন যে ইন্ডেক্স হয়ে আসছে বাট আপনার প্রয়োজন নাই, ওই সাইট গুলাকে আপনি রিমুভ করে দিতে পারেন আপনার সার্চ ইঞ্জিন থেকে। সো এখানে নিউ রিকোয়েস্টে গিয়ে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। তারপর আছে কি পেজ পেজ এক্সপেরিয়েন্স কি আছে দেখি। এখানে দেখেন পেজ এক্সপেরিয়েন্সে আপনার সাইটের ইটা কেমন, মানে ওভারঅল স্কোরটা কেমন।
So আমার Google URL 80% ভালো আছে বলে your site is 80% URL with good page experiences মানে 80% এর অবস্থা ভালো আছে আর বাকি 20% এর অবস্থা যাচ্ছে তাই আছে total impression of good URL 917 তো ভালো লাভ কি এতগুলা 80% ভালো কিন্তু মাত্র 917টা ইমপ্রেশন ভালো লাগলো না তারপর এটা আমরা দেখলাম কোর ভিজিটে কি আছে কোর ভিজিটে আপনার সাইটের টোটাল ওভারঅল যে পারফরম্যান্সটা আছে লাস্ট কাপল অফ মান্থের সেই জিনিসটা আপনার এখানে দেওয়া আছে কি অবস্থায় আছে গুড ইউআরএল এর কয়টা আছে আপনার জিরো ইউআরএল নিড ইমপ্রুভমেন্ট মানে এই এগুলোর কোনো ইমপ্রুভমেন্ট দরকার এখানে যেহেতু জিরো আছে কোয়ান্টিটি আর কোনো ইউআরএল নাই যেটা এরর আছে এরকম কোনো ইউআরএল নাই এখন দেখেন এটা কিন্তু বর্তমানে সিচুয়েশনের রেজাল্ট কারণ এখানে একটা পোর্শন বিশাল একটা এরিয়াতে এটা ইমপ্রুভমেন্ট দরকার ছিল যেটা এখন এটা নাই এখানে সবই কি আছে 11 ইউআরএল পাইছে যেটা গুড ইন পজিশন সো দ্যাট ইজ গুড বুঝার জন্য মোবাইল ইউজেবিলিটি কথা এটা দেখাইছিলাম আমরা দেখেন মোবাইল ইউজেবিলিটিতে টোটাল 9টা ভ্যালিড আছে আর বাকি জিরো পায় দ্বারা এরর পায় নাই তারপর এখানে যে সাইট সিকিউরিটি একটা কথা জানি দেখছিলাম এখানে কি এটার কাজ কি এই ব্রেড ক্রামস এটার কাজ তো আমি জীবনে করিনি আচ্ছা এটার কাজ বলতে পারতেছি না আমি সরি কারণ এটার কাজ আমি কখনো করিনি এটা জানিও না সিকিউরিটি অপশনটা কই গেল এই যে সিকিউরিটি সাইট লিংকস সাইট লিংকে সার্চ বক্সে আছে কয়টা দেখি সার্চ বক্সে 11টা আছে ভ্যালিড সার্চ বক্সে মানে আপনার টোটাল যে সাইটে যে সার্চ বক্স আছে এখানে কিন্তু সার্চ দিলে আপনার লিংকগুলো কি ভ্যালিড লিংকগুলো আসতেছে তো টোটাল আমার 11টা লিংক আছে ওইটা আমি একটু আগে দেখছি যে 11টা ভ্যালিড লিংক আছে সেই 11টা ভ্যালিড লিংক এই সার্চ রেজাল্টও আছে সো দ্যাট ইজ গুড তারপর আমরা যদি এখানে সিকিউরিটিতে আসি ম্যানুয়াল অ্যাকশনে আমাদের কোনো ইস্যুস ধরা পড়ে নাই তো আমরা সিকিউরিটি অপশনে কোনো স্ট্রাইক খাই নাই তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি সার্চ কনসোলে আপনারা খুঁজে পাবেন বেসিক্যালি আমরা সার্চ কনসোলটা ব্যবহার করে হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য সাইট ম্যাপ ইন্ডেক্সিং এর জন্য টোটাল ইউআরএল ইন্ডেক্সিং এর জন্য কোনো ইররিলেভেন্ট ইনডেক্সড লিংকটাকে আনইন্ডেক্স করার জন্য তো এইটাই মূলত সার্চ কনসোলের কাজ তারপর থাকতেছে অ্যানালিটিক্স এখন দেখাবো না কারণ অ্যানালিটিক্স অলরেডি এটা 211 সরি আমার এখানে 211 বাট এটা 1211 হয়ে গেছে আপনাদের লেট হয়ে যাচ্ছে তো এই হলো মোটামুটি ভাবে আজকের ক্লাস আজকে আমরা শিখলাম হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস আর হচ্ছে সার্চ কনসোল কম্পিটিশন অ্যানালাইসিস সার্চ কনসোল সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন সার্চ কনসোল সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এখানে আবিদ কে আর রুকায়াকে আমি সার্চ কনসোলের দুইটা কাজে আমি দেখাইছিলাম সো তাদের কোশ্চেন থাকার কথা না তাও থাকলে বলতে পারেন আর যদি বাকি আছে শারমিন আর মিতু এই দুইজনের কোনো কোশ্চেন থাকলে বলেন ভাইয়া এখানে সাইট ইন্ডেক্সিং বলতে আমরা যে সাইট ম্যাপে যেটা আমি সাবমিট করতেছি ওইটা যে ফেচ হচ্ছে এই জিনিসটাই বোঝাচ্ছে না বুঝি না আপনার কথা সাইট ইন্ডেক্সিং যেটা আমাদের করতে বলা হয় আর কি এসইওতে তো আমরা যখন সাইট ম্যাপে যেই সাইটগুলা যে ফেচ করতেছি ওই জিনিসটাকেই তো বোঝাচ্ছে ওভাবে করে তো ওটা হচ্ছে ইউআরএল আপনি যে সাইট ইন্ডেক্সিং করতে হবে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে এইখানে তারপর আমার ফুল সাইটটা দিতে হবে তারপরে এখান থেকে হচ্ছে সাইটটা দেওয়ার পরে দেখেন এটা সার্চ করে তখন এরকম একটা রেজাল্ট দিবে এই যে এটা যেমন আমার এই ইউআরএলটা ইনডেক্স করা নাই URL is not on Google ঠিক আছে তো এখানে দেখেন কভারেজে কি দেওয়া আছে কভারেজে ডিসকভার্ড বাট কারেন্টলি নট ইনডেক্সড এটা ক্রাউড করছে কিন্তু ইনডেক্স হয় নাই সো আমি এখানে রিকোয়েস্ট ইনডেক্সিং এর জন্য এখানে দিতে পারি বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি আর সাইট ম্যাপেরটা হচ্ছে এই সাইট ম্যাপে যেগুলো আছে যে কটা ইউআরএল আছে এই সাইট ম্যাপগুলো এখানে আপনাকে দিতে মানে সাবমিট করতে হবে যদি এটা সাকসেসফুলি সাবমিটেড হয় তাহলে কি হবে ক্রাউলার খুব ইজিলি আপনার আদার যে পোস্ট গুলো আছে বা এই সাইট ম্যাপের আন্ডারে যে ইউআরএল গুলো আছে ইউআরএল গুলো রিড করতে পারবে খুব ইজিলি আর এই সাইট ইউআরএল ইন্সপেকশনের কাজ হচ্ছে আমি ফোর্সফুলি মানে রোবটটা একটা নির্দিষ্ট ডিউরেশনে আমার সাইটে আসতেছে বাট আমি ফোর্সফুলি কি করতেছি বটকে ডেকে আনতেছি বা বটের কাছে আমি আমার ইউআরএলটাকে সাবমিট করতেছি যে তুমি দেখো এখনই দেখো বুঝতে পারছেন জি ভাইয়া আচ্ছা
আর কোনো নাই। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর যদি নাই কোনো কোশ্চেন, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।